আজকে আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি আরেকবার বলতেছি, শনিবারে আমি যে চ্যাপ্টার পড়াবো সেটা তোমার টার্গেট থাকতে হবে রবিবারের মধ্যেই তোমার আমার পড়াটুকু কমপ্লিট করে ফেলা। তাহলে আমার পরের ক্লাস কি বার? সোমবার। তাহলে সোমবার রাতের 9টার আগে পর্যন্ত তুমি হলো ফ্রি টাইম পাচ্ছ। তাহলে এই সোমবার রাতের 9টার আগ পর্যন্ত, সকাল থেকে রাতের 9টা পর্যন্ত সেই টাইমটা তোমার কি থাকবে? ফ্রি টাইম। এই ফ্রি টাইমে তুমি কি কাজ করবা? ফ্রি টাইমে তুমি রিভিশন দিবা। রিভিশনটা কিরকম হবে? রিভিশনটা হবে তুমি শুরু থেকে যে চ্যাপ্টার গুলা দেখবা, আমি লেকচার 1 2 3 4 এরকম করে ভাগ করে দিছি। তোমার টার্গেট থাকতে হবে লেকচার 1 এবং 2 এরকম শেষ করা বা রিভিশন দেওয়া। বুঝতে পারছো? দ্যাট মিনস তোমার এই মাস, ধরো আমি আরো 12টা লেকচার শেষ করতে করতে তুমি দেখবা প্রিভিয়াস 24টা লেকচার তোমার পড়া হয়ে গেল। বুঝতে পারছো জিনিসটা? এখন তুমি বলতে পারো ভাইয়া একদিনে তো পড়া পসিবল না, অনেক বেশি কঠিন লাগে। আমি তোমারে বলতেছি, তুমি যদি 12 ঘন্টা টানা মনোযোগ দিয়ে না পড়ো তাহলে তোমার পক্ষে কোনো কিছুই পসিবল না। তোমার পক্ষে কোনো কিছুই পসিবল না। ঠিক আছে? হ্যাঁ, একইভাবে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সবারই সেম নিয়ম। হ্যাঁ, এখন থেকে তোমরা যে টার্গেট করবা, আহ, তোমরা যারা নতুন তারা তো লেকচার 1 2 দিয়ে শুরু করে দাও, মনে যারা একদম রিভিশন দাও না। আর যারা রিভিশন কন্টিনিউ করতেছো, ধরো যে কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে সেই কয়টা চ্যাপ্টার বাদে যা বাকি আছে সেগুলো এই নিয়মে রিভিশন দিয়ে দাও, যাতে টার্গেট থাকে যে আমার নেক্সট 12 ক্লাসের মধ্যে তোমার প্রিভিয়াস 24টা লেকচার যাতে কি হয়ে যায়? রিভিশন হয়ে যায়। এই টার্গেট করে আগাইতে হবে। নতুন পড়াও পড়তে হবে, পুরাতন পুরাতন পড়াটাও রিভিশন দিতে হবে। অনেকেই যেটা করে যে সব শেষ করে একসাথে রিভিশন দেয়, এটা হলো বোকামির কাজ। এখন সব স্টুডেন্টেরই পড়াশোনার স্পিড চলে আসছে, সবারই মোটামুটি পড়াশোনার স্পিড চলে আসছে, কারণ শুরুর দিকে একটু স্লো থাকে, পড়াশোনায় মনোযোগ বসাইতে সময় লাগে। এখন কিন্তু সবারই স্পিড চলে আসছে, কারণ সবাই একটা কম্পিটিশনের মধ্যে ঢুকে গেছে কিন্তু। ঠিক আছে? তো তোমাদেরকে আমার রিকোয়েস্ট হলো, তোমরা হলো সিস্টেম ওয়াইজ যদি রিভিশন না দাও, তোমরা যদি সিস্টেম ওয়াইজ যদি নিজেকে আগায় নাও নাও তাহলে কিছু হবে না। তোমাদেরকে আরো একবার বলি, জিকে এবং ইংলিশ, জিকে এবং ইংলিশ এই দুইটা নিয়ে মোটেই টেনশন করার কিছু নাই। জিকে হলো বিসিএস পড়লেই তোমার 4 5টা কমন থাকবে, সাথে যদি ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক এবং বাংলাদেশ যে অংশটুকু আছে, যে অংশটুকু আমি দিচ্ছি প্রত্যেকদিন, সেই অংশটুকু একবার বললাম না, ওই যে লেকচার যখন রিভিশন দিবা তখন তুমি একটু কষ্ট করে দেখে নিবা সেই লেকচারের সাথে তোমার পরীক্ষায় আমি কি জিকে বা কি ইংলিশ দিছি। বুঝছো? যেমন সিনোনিম, সিনোনিম আমি কয়েকবার দিব, কয়েকটা পরীক্ষায় দিব। হ্যাঁ, তাহলে তোমার সিনোনিম দেখবা 3 4 বার দিচ্ছি। তো তুমি যখনই কতটুকু সিনোনিম কোন লেকচারের সাথে কতটুকু পড়তেছো সেটা তোমার কি থাকতে হবে? টার্গেট থাকতে হবে। অনেকে কি করতেছে যে পুরা বইয়ে যত সিনোনিম আছে সব পড়ে ফেলার চেষ্টা করতেছে, এটা প্রায় কঠিন ব্যাপার। হ্যাঁ, তো আমি কেন কয়েকবার দিচ্ছি, কারণ তুমি এটা কয়েকটা ভাগ করে করে পড়বা। তো পুরা বইয়ে ধরো 600টা সিনোনিম আছে, তোমার 3 ভাগ আমি দিব, ধরো তুমি 2 ভাগ, 200টা 200টা করে পড়ো। হ্যাঁ, ইংলিশটাই হলো প্রবলেমে আছে। ইংলিশে প্রবলেম কেন হবে এটা আমি জানি, কারণ এখানে কোনো রুলস সিস্টেম বা কিছুই নাই। এখানে মুখস্থ করার বেশিরভাগ জিনিস, যেমন সিনোনিম মুখস্থ করার জিনিস, অ্যান্টোনিম মুখস্থ করার জিনিস। ট্রান্সলেশন তোমারে কেউ 3 মাসে শিখাইতে পারবে না, যত বড়ই টিচার হবে হোক, কতক্ষণ ভুংবাং কথাবার্তা বলবে। ট্রান্সলেশন তোমার হলো যারা, যাদের টেন্সের সিস্টেম ভালো, যারা টেন্স বুঝো তারা পারবা, আর যাদের টেন্সের পজিশন, টেন্স যারা ভালো পারো না তারা সব জায়গায় ধরা খাবার। ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? আর তোমাদেরকে একটাই কথা, তোমরা হলো প্রশ্ন কোয়েশ্চেন সলভ করো। হ্যাঁ, ইংলিশ আর ইংলিশের ব্যাপারটা হলো কোয়েশ্চেন সলভ করবা। কখনো ইয়া পড়ে লাভ নাই, এই যে রুলস এইসব পড়ে লাভ নাই। 2 একটা প্রশ্ন আসে রুলস থেকে, সেগুলো এতটাই ইজি প্রশ্ন আসে যে সেগুলোর জন্য রুলস মুখস্থ করার কোনো দরকার পড়ে না। সবসময় অ্যাটিপিক্যাল জিনিসপত্রগুলা দেয়, সবসময় অ্যাটিপিক্যাল জিনিসপত্রগুলা দেয়, যাতে স্টুডেন্টরা কি হয়ে যায়? ঝামেলায় পড়ে যায়। বুঝছো? তো অ্যাটিপিক্যাল জিনিসপত্রের দিকে খেয়াল রাখবা, ট্রান্সলেশন প্র্যাকটিস করবা। আর আমি যতটুকু দিচ্ছি অতটুকুই পড়ো। তোমাদেরকে বারবারই বলি, অতিরিক্ত চিন্তা করার কিচ্ছু নাই, আবার আহ, ভেঙে পড়ারও কিচ্ছু নাই। তো তোমরা এখনো যারা, ধরো অনেকেই পড়াশোনা হয়তো কম হয়েছে, গাফিলতি হয়েছে, যেটাই হোক তোমরা শুরু করে দাও, সময় আছে। আর শীতকালটা হলো খুবই ডেঞ্জারাস একটা টাইম, এই টাইমে হলো পড়াশোনার চেয়ে ঘুম বেশি হয়। তো
এই টাইমটাতে যেটাই হোক ঘুম যদি হয়, ঘুমের টাইমটাকে মাইনাস করে তুমি পড়াশোনার টাইমটা অবশ্যই তোমার 12 ঘন্টা রাখবা। ঠিক আছে? আর যারা হলো ২ টা একসাথে প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটি এবং মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল, তারা হলো ওই যে বললাম না যে তুমি যে চ্যাপ্টার গুলা ধরো আমি পড়াচ্ছি সেগুলা বাদে যে লেকচার গুলা তোমার ইঞ্জিনিয়ারিং এর পড়াচ্ছে এগুলো অপোজিট ডে তে পড়বা। ঠিক আছে? যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্লাস ভার্সিটি নিচ্ছ তারা এটা ফলো করাটা একটু টাফ। আমি যে নিয়ম বলছি এই নিয়মটা তাদের জন্যই যারা মেডিকেল এবং মেডিকেল রিলেটেড যারা ইউনিট গুলারে টার্গেট করছো, কৃষি ভার্সিটি, তারপর হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এগুলাকে যারা টার্গেট করে আগাচ্ছ তাদের জন্য আমার রুটিনটা। বুঝছো কথাটা? এখন তুমি যদি ২-৩টা জিনিসের দিকে টার্গেট করে আগাও সেটা রুটিন দেওয়া কোনো টিচারের পক্ষে সম্ভব না। কোনো টিচারের পক্ষেই সম্ভব না। ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? আর যদি তোমরা জিজ্ঞেস করো যে বায়োলজি রিলেটেড ইউনিট গুলাতে আপনার এখানে পড়ে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আপনার পড়াগুলা পড়ে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা তুমি আমারে জিজ্ঞেস না করে তুমি পালসের যে গ্রুপ আছে সেখানে তুমি পোস্ট করতে পারো যে সানি ভাইয়ের কাছে পড়ে বায়োলজি ইউনিট গুলাতে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু বা কমন কতটুকু আসে। ঠিক আছে? কেউ যদি 90% এর কম বলে তখন আমাকে বলিও। হ্যাঁ, 90% এর বেশি তুমি কমন পাবা। বুঝছো? এটাই জন্য না যে কি আমি কোনো এখানে করার কিছু নাই, অ্যাডভার্টাইজমেন্ট করার কিছু নাই। এটা হলো বাস্তবিক জিনিসটাই হলো এরকম যে মেডিকেলের সাথে রিলেটেড গুলাই হলো আমি পড়াই। তো মেডিকেল রিলেটেড জিনিসগুলাই আবার কি আসে? ভার্সিটিতে আসে। ঠিক আছে? যেগুলো বায়োলজি ইউনিটে আসে। বুঝছো ব্যাপারটা? তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি একটু কোয়েশ্চেন গুলো উল্টাই দেখবা, তারপর কৃষি ভার্সিটির কোয়েশ্চেন গুলো উল্টাই দেখবা যে আসলে এই স্যারে যা পড়াচ্ছে এই জিনিসগুলোর সাথে আসলে কি মিল আছে বা আসলে কি প্রশ্নগুলো আছে। যাদের কাছে প্রশ্ন ব্যাংক আছে বা দেখছো তারা হলো আমাকে আর এটা জিজ্ঞেস করার দরকার পড়বে না যে আসলে কতটুকু ইফেক্টিভ এই মেডিকেলের প্রিপারেশন। ঠিক আছে? তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা শুধু টার্গেট করবা যে দিনের পড়া তার পরের দিনের মধ্যে শেষ করা, অর্থাৎ শনিবারে যেটা পড়াবো আর রবিবারে তুমি অবশ্যই সেটা শেষ করে ফেলবা। ঠিক আছে? আর সোমবারে কি করবা? সোমবারে হলো রিভিশন হবে। আবার সোমবারে যেটা পড়াবো মঙ্গলবারে সেটা শেষ করবা। বুধবারে রিভিশনের টাইম। ঠিক আছে? আবার বুধবারে যেটা পড়াবো সেটা বৃহস্পতিবার তুমি কি করবা? পড়বা। শুক্রবারে সেটা রিভিশনের টাইম। এভাবে যদি না আগাও তাহলে কিন্তু কোনোটাই হবে না। বুঝছো? আমি তোমাদেরকে এখনই বলতেছি তোমাদের রিভিশনের টাইম কিন্তু স্টার্ট করা উচিত। কতটুকু উচিত? 100% স্টার্ট করা উচিত। বোঝা গেছে কথাটা? তুমি যতই ভালো করে পড়ো না কেন রিভিশন যদি না দাও তাহলে কিন্তু হবে না। তো তোমাদের যে টার্গেটটা থাকতে হবে সেটা একটু ভালো করে শোনো। তোমাদের টার্গেটটা থাকতে হবে আমি ডিসেম্বর পর্যন্ত যা পড়াবো, জানুয়ারি না ডিসেম্বর পর্যন্ত যা পড়াবো তাও পড়তে হবে। আবার ডিসেম্বর পর্যন্ত যা পড়াইছি তাও একবার মিনিমাম রিভিশন থাকতে হবে। একবার মিনিমাম রিভিশন থাকতে হবে। এবার দেখো জানুয়ারি যখন স্টার্ট করব, জানুয়ারির পড়ার সাথে সাথে ডিসেম্বর পর্যন্ত যা পড়াইছি, জানুয়ারির পুরা মাসের মধ্যে ডিসেম্বর পর্যন্ত যা পড়াইছি সেটাও আরেকবার রিভিশন দিতে হবে। ঠিক আছে? তারপর তোমার ফেব্রুয়ারিতে যখন মোটামুটি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ফার্স্ট উইকের আগেই, তো তখন তোমরা যেটা করবা সেটাতে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে গিয়ে জানুয়ারিতে যে 12-13টা বা যে কয়টা লেকচার হয় সেগুলা তোমরা কি করবা? সেগুলা তোমরা নতুনদের বলতেছি বেশিরভাগ, এটা হলো তোমরা কি করবা? রিভিশন দিবা। যত এভাবে রিভিশন দিবা তত তোমার জন্য কি হবে? প্রিপারেশনটা ভালো হবে। আপাতত তোমাদের যে টার্গেটটা দিচ্ছি সেটা হলো আমার এখন যে লেকচার গুলা শুরু হয়েছে অক্টোবরের 10 তারিখ থেকে, যে লেকচার গুলা মানে যারা নিউ জয়েন করছো সেখান থেকে যতগুলা লেকচার হয়েছে সেটা হলো আগামী ডিসেম্বরের, ভালো করে শোনো, ডিসেম্বরের 20 তারিখের মধ্যে তোমাদের টার্গেট থাকতে হবে নিউ চ্যাপ্টার গুলার সাথে সাথে আজকে পর্যন্ত, আজকে না 30 তারিখের মধ্যে যতগুলা ক্লাস হবে, 30শে নভেম্বরের মধ্যে যতগুলা ক্লাস হবে সেগুলা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে যাতে রিভিশন কমপ্লিট করতে পারো।
এবং কমপ্লিট করার নিয়ম আমি শিখাই দিছি। তবে এখন থেকে শুরু করো, তাহলে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে গিয়ে শেষ হবে। এবং শেষ করতে না পারলে হয়তো একটু এক্সটেন্ড হবে। আমরা ডিসেম্বরের 20 তারিখ ধরতেছি, কিন্তু আমি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমাদের এক্সটেনশন টাইম। তো আমরা 11 দিন হাতে রেখেই তার আগে যাতে রিভিশনটা দিতে পারি। বুঝছো ব্যাপারটা? তাহলে তোমার টার্গেট কি থাকতে হবে? যেমন আজকে নভেম্বরের, আমি আরো একটু ভেঙে ভেঙে বলি, জানি সময় নষ্ট হচ্ছে। নভেম্বরের 21-এ হলো, নভেম্বরের 21-এ আমার লেকচার, তো 21 তারিখ লেকচার, 22 তারিখ তুমি সেই লেকচারটা পড়বা, হ্যাঁ। আর 23 তারিখ হবে রিভিশন। 23 তারিখ হবে কি রিভিশন। 23 তারিখ রিভিশনটা কিভাবে হবে? 23 তারিখ রিভিশন হবে লেকচার 1 এবং 2 এর, লেকচার 1 এবং 2 এর 23 তারিখ রিভিশন। তাহলে 23 তারিখ রিভিশন হবে। আবার সেম টু সেম, আবার আমি শুধু রিভিশন গুলা নিয়ে আলোচনা করি। তারপরে আবার রিভিশন হবে 25 তারিখ। 25 তারিখ রিভিশন দিবা কত? লেকচার 2 এবং 3 এবং 4, ঠিক আছে। তারপরে রিভিশন হবে 27 তারিখ। 27 তারিখ হবে লেকচার 5 এবং 6, এভাবে। এখন তুমি বলতে পারো, ভাইয়া যেটা পড়া হচ্ছে সেটাই তো শেষ করতে পারতেছি না। সেটা শেষ করার হলো ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা শক্তি যার আছে সে আসলে শেষ করতে পারবে। আর যার ইচ্ছা শক্তি নাই, তার জন্য এই কথাগুলো আসে নাই। বুঝছো ব্যাপারটা? মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। সো তুমি যদি না পারো, এটা তোমার শুধু ইচ্ছা শক্তির এবং তোমার সময় দেওয়াটা, তুমি সময় দিতে হয়তো কার্পণ্য করছো। তোমার পড়াশোনায় যেখানে সময় দেওয়া দরকার ছিল সেখানে না দিয়ে তুমি অন্য জায়গায় দিছো, ঠিক আছে। আর যারা অনেকগুলা কোচিং করতেছো, তাদের জন্য আসলে আমি কোনো সাজেশন কিভাবে দিব বলো? তারা তো এক একদিন এক একটা পড়তেছো, কখনো ইচ্ছা হলে আমারটা পড়তেছো, কখনো অন্যটা, কখনো ইচ্ছা হলে ওই কোচিং এ পড়তেছো। তো তাদের জন্য আসলে আমি কোনো সাজেশন আমি দিতে পারবো না। আর যারা হলো আমার কাছে, শুধু আমার কাছেই পড়ো, মানে ডেফিনেটলি, কারণ আসলে এত জায়গায় পড়া লাগে না, আমি এটা শুরু থেকে বলছি। ডেফিনেটলি আমার কাছেই পড়ো, তাদেরকে আমি সুন্দর সুন্দর করে সাজেশন গুলা দিব, রুটিন দিব। তারা সেই রুটিন অনুযায়ী পড়বা, আর কিচ্ছু না, ঠিক আছে। কারণ কয়েক জায়গায় পড়লে আসলে মেনটেন করাটা হলো খুবই টাফ। কয়েক জায়গায় যারা পড়ো তারা দেখবা নিজেরাও হাবুডুবু খাচ্ছ যে এটা পড়বা না ওটা পড়বা। বুঝছো? আর কোনো গাইডলাইন যদি, ফিক্সড গাইডলাইন যদি তুমি না নাও, তাহলে কিন্তু হবে না। বুঝছো? তুমি যদি একজন লেগ স্পিনার, একজন কোচ ধরো, সে লেগ স্পিনার ভালো পারে, আরেকজন কোচ ধরো সে হলো অফ স্পিনার ভালো পারে। এখন তুমি কতক্ষণ লেগ স্পিনার যে ভালো পারে তার কাছে ডেমো নিচ্ছ, কতক্ষণ যে অফ স্পিনার ভালো পারে তার কাছে ডেমো নিচ্ছ। তুমি শেষ পর্যন্ত কোন স্পিনারই হবে না, তুমি শেষ পর্যন্ত ক্যারম বল মারা শুরু করবা। বুঝছো? তো যাই হোক, তোমাদেরকে জাস্ট বলার উদাহরণ হলো একটাই, যে কোনো ভার্সিটির অনেকগুলা ইউনিটের পরীক্ষা দিতে পারবা। ভার্সিটির অনেকগুলা ইউনিট আছে, এগুলা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলস বলবো। হ্যাঁ, আজকে রেকর্ড করছি, যা যা বলছি সবই রেকর্ড করছি। হোসাইন, নাইমা, জান্নাত সবই আমি তোমাদেরকে, এগুলা নিয়ে তো এখনো তো কিছু আসে নাই, সার্কুলার আসুক তারপর আমি কোন ভার্সিটিতে তোমরা পরীক্ষা দিতে পারবা, কিভাবে দিতে পারবা সেটাই আমি বলবো, ঠিক আছে। আর যারা, হ্যাঁ ঠিক আছে, আমি তারপরে সাহায্য করতেছি, যারা 2-3টা কোচিং এ পড়ো, তারা রিভিশনটা কিভাবে দিবা। তারা ধরো আমার অনুযায়ী যদি রিভিশন দিতে চাও, লেকচার 1-2 এ শুধু খাতাটা পড়ে ফেলবা, শুধু খাতাটা পড়ে ফেলবা, হ্যাঁ ঠিক আছে। শুধু খাতায় যা লিখাইছি ওটা পড়ে ফেলবা, অথবা যদি খাতায় কিছু লিখার মতো সময় তুমি না পেয়ে থাকো, তাহলে তুমি শুধু ভিডিওটা দেখে নিও, হ্যাঁ। এতটুকু তো করতে পারবা, নাকি এটুকুও করতে পারবা না তোমরা? ঠিক আছে, যারা 2-3টা কোচিং মেনটেন করো, তারা অ্যাটলিস্ট 2টা ঘন্টা বের করে খাতাটা দেখে নিও, খাতায় যা লিখাইছি ওই খাতাটা দেখে নিও। আর ভিডিও দেখাচ্ছে, খাতাটা পড়াটা আমার মনে হয় একটু ভালো কাজ দিবে। কোয়েশ্চেন ব্যাংক মাঝে মাঝে দেখবা, কোয়েশ্চেন ব্যাংক সবসময় সময় দিতে হবে না, কোয়েশ্চেন ব্যাংকে মাঝে মাঝে সময় দিলেই হবে। আচ্ছা, আমরা মেন পড়ায় যাই। আমাদের আজকের চ্যাপ্টারটা হলো শ্বসন, হ্যাঁ। শ্বসন চ্যাপ্টারটা স্টার্ট করি। তো দেখো, এই শ্বসন, ফার্স্ট কথা হলো শ্বসনের হলো আমরা বেঁচে থাকার একটা অন্যতম কারণ হলো এই শ্বাস নেওয়াটাই, তাই না? শ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু জীবনের কোনো আর ভ্যালু নাই।
এই শ্বসনটার সাথে অনেক কিছুই জড়িত, অনেক কিছু বলতে অনেক কিছুই জড়িত। তো শুরু হলো একদম শ্বাসনালী দিয়ে, শ্বাসনালী থেকে শুরু করে আমাদের নাক থেকে শুরু করে ফুসফুস সবকিছুই জড়িত। এখন এই যে শ্বসন, এই শ্বসনের দুইটা অংশ যদি আমরা ভাগ করি, একটা হলো তোমার উপরের দিকের শ্বসন নালী এবং নিচের শ্বসন নালী, অর্থাৎ শ্বসন অঙ্গকে যদি আমরা ভাগ করি, তো এই ঊর্ধ্ব শ্বসন অঞ্চল এবং নিম্ন শ্বসন অঞ্চল কোনটাতে কতটুকু বিস্তৃত সেটা আমাদের একটু দেখতে হবে। ভালো করে খেয়াল করো, আমি একটা ছবি যদি দেখাই তোমাদেরকে, যদি এটা হয় নাক, হ্যাঁ ঠিক আছে, এই নাকের, খেয়াল করো, এই নাকের ছিদ্র দিয়ে তোমার কি প্রবেশ করে? বাতাস প্রবেশ করে। আবার নাকের ঠিক পিছন দিকেও দুইটা ছিদ্র থাকে, ঠিক আছে, নাকের ঠিক পিছন দিকেও দুইটা ছিদ্র থাকে। তাহলে সামনে দুইটা ছিদ্র, নাকের পিছনে দুইটা ছিদ্র। সামনের ছিদ্রগুলো আমরা দেখতে পাই, পিছনের ছিদ্রগুলো ভিতরের দিকে। এই সামনের ছিদ্রগুলোকে বলা হয়, সামনের ছিদ্রগুলোকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র। ঠিক আছে, আর পেছনের যে ছিদ্রগুলা সেগুলাকে বলা হয় কি? পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রগুলার একটা নাম আছে, কি নাম? কোয়ানি। এগুলাকে কি বলা হয়? কোয়ানি বলা হয়। পশ্চাৎ নাসারন্ধ্রগুলাকে কি বলা হয়? কোয়ানি বলা হয়। আচ্ছা, এরপরে কি আছে দেখো, আমি বিভিন্ন কালার ইউজ করি। এরপরে দেখো, এটাকে বলা হয় ন্যাজোফেরিংস। সম্মুখ নাসারন্ধ্র লেখাটা শেষ আশা করি। এটা হলো ন্যাজোফেরিংস। এটা হলো কি? ন্যাজোফেরিংস। এখন এই যে ন্যাজোফেরিংস, নেজোফেরিংস ভালো করে খেয়াল করো, ফেরিংস এবং নেজাল, ফেরিংস এবং কি নেজাল, এই দুইটার অংশ। তো এই নেজোফেরিংস অংশটাকে বলা হয় নাসা গলবিল। বাংলায় কি বলা হয়? নেজো থেকে আসছে নাসা, আর হলো ফেরিংস থেকে আসছে কি? গলবিল। তাহলে এই অঞ্চলটার নাম হলো নাসা গলবিল। নাসা গলবিলের পরের অংশটার নাম হলো, নাসা গলবিলের পরের অংশটার নাম হলো কি? স্বরযন্ত্র, যেটাকে ইংলিশে বলা হয় কি? ল্যারিংস। আচ্ছা, এখন স্বরযন্ত্রের পরে কি থাকে? স্বরযন্ত্রের পরে ল্যারিংসের পরের অংশটার নাম হলো, ল্যারিংসের পরের অংশটার নাম কি? ট্রাকিয়া। তাহলে এখন আমরা যদি ধরো রেড কালার দিচ্ছি, তাহলে এই যে নামতেছে এটা হলো কি? ট্রাকিয়া। এটা হলো কি? ট্রাকিয়া। আচ্ছা, ট্রাকিয়ার পরে কি হয়? এই ট্রাকিয়া যেটা আছে এটা দুইটা ভাগে ভাগ হয়। ভাগগুলাকে কি বলা হয়? হ্যাঁ, ট্রাকিয়া বা শ্বাসনালী, এটার ভাগগুলাকে বলা হয় ব্রঙ্কাই। কি বলা হয়? ব্রঙ্কাই। আচ্ছা, এগুলার ভাগগুলাকে কি বলা হচ্ছে? ব্রঙ্কাই। এখন এই যে ব্রঙ্কাই বলা হয়, এই ব্রঙ্কাইগুলা ডান পাশে এবং বাম পাশে দুইটা থাকে। তাহলে ব্রঙ্কাই ডান পাশে এবং বাম পাশে দুইটা থাকে। আচ্ছা, এবার দেখো, এখানে একটা কথা খেয়াল রাখবা, বলতো কোন ফুসফুসটা বড়? ডান ফুসফুস নাকি বাম ফুসফুস? কোনটা বড়? ডান ফুসফুস হলো বড়। আচ্ছা, এটা যদি আমার, ধরো এটাকে যদি আমি রাইট ব্রঙ্কাই নামকরণ করি, তাহলে এটার নাম কি হবে? এই পাশেরটার নাম হলো লেফট ব্রঙ্কাই। তো একটু খেয়াল করো, লেফট ব্রঙ্কাই যেটা থাকে সেটা হলো আকারে একটু বড়, রাইট ব্রঙ্কাই আকারে ছোট। ব্রঙ্কাইয়ের মধ্যে ভালো করে খেয়াল করো, ব্রঙ্কাইয়ের মধ্যে কিন্তু কোনটা বড়? লেফট ব্রঙ্কাই বড়। আর ফুসফুসের মধ্যে কোনটা বড়? ফুসফুসের মধ্যে কোনটা বড়? ডান পাশের ফুসফুসটা বড়। আমরা ডান পাশের ফুসফুসটাকে আরো একটু কাছে নিয়ে আসি। এটা হলো ডান পাশের ফুসফুসটা হলো বড়। তাহলে ডান পাশের ফুসফুসটা বড় আর ডান পাশের ব্রঙ্কাইটা ছোট। এই যে ব্রঙ্কাই যেটা আছে, এই ব্রঙ্কাইগুলা বিভক্ত হয়। বিভক্ত হওয়াটা ডিপেন্ড করে তোমার ফুসফুস কয়টা খণ্ডে বিভক্ত থাকে।
ডান ফুসফুসে, ডান ফুসফুস হলো তোমার, ডান ফুসফুস যেটা সেটা তো হলো তিনটা অংশে, বড় বড় তিনটা খণ্ডে বিভক্ত থাকে। সেগুলাকে কি বলা হয় বলতো? সেগুলাকে বলা হয় লোব। আচ্ছা, এখানে কয়টা লোব দেখো? ডান পাশের ডান ফুসফুসে তিনটা লোব থাকে। বাম ফুসফুসে কয়টা লোব থাকে? বাম ফুসফুসে দুইটা লোব থাকে। দেখো লোব মানে হলো ভাগগুলা, দেখো দুইটা লোব থাকে। আর ডান ফুসফুসে দেখো তিনটা লোব থাকে। এই যে তিনটা লোব, এই তিনটা লোবে হলো কি হয় তোমার, এই যে ব্রঙ্কাই যেটা আছে, এই যে ব্রঙ্কাই যেটা আছে এটা কিন্তু ক্লাসিফিকেশন হয়, মানে বিভক্ত হয়। বিভক্ত হওয়াকে বলা হয় কি? ব্রঙ্কিউল। আমরা কালো কালের দিয়ে বোঝাচ্ছি, এগুলাকে বলা হয় কি? ব্রঙ্কিউল। দেখো, দেখো তো রাইট ব্রঙ্কাইটা, রাইট ব্রঙ্কাই থেকে কয়টা ব্রঙ্কিউল বের হয়েছে? ব্রঙ্কাইয়ের, ব্রঙ্কাইয়ের আরো ক্ষুদ্র অংশ যেটা, সেটা হলো কি? ব্রঙ্কিউল। কয়টা ব্রঙ্কিউল বের হয়েছে? তিনটা ব্রঙ্কিউল বের হয়েছে। এখন বলো তো বাম পাশের যে ব্রঙ্কাইটা, সেটা থেকে কয়টা ব্রঙ্কিউল আসবে? খুবই সহজ, দুইটা ব্রঙ্কিউল আসবে। সাবাস, সেটা থেকে কয়টা? দুইটা ব্রঙ্কিউল আসছে। ওকে, এখন এই ব্রঙ্কিউল গুলা তাহলে ডান পাশের ফুসফুসে যাচ্ছে ব্রঙ্কিউল এবং বাম পাশের ফুসফুসে যাচ্ছে ব্রঙ্কিউল। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখানের প্রশ্ন যেটা, এখানের প্রশ্ন আমি আরেকটা ছবি আঁকতেছি। দেখো, এটা হলো ফুসফুস, হ্যাঁ। এটা ধরো একটা লোব নিছি পুরা ফুসফুস থেকে। কয়টা? এটা বিরাট একটা ফুসফুস, ফুসফুস থেকে আমরা কয়টা লোব নিছি? মাত্র একটা লোব, হ্যাঁ। এটা হলো, আমরা একটা লোবের মধ্যে সব হিসাব করবো, এই একটা লোবের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, দেখতেছো তোমরা? আচ্ছা, এখানে দেখো একটা ব্রঙ্কিউল ঢুকবে। কয়টা, কয়টা ব্রঙ্কিউল ঢুকবে? একটা ব্রঙ্কিউল। এটা কি কালোটা কি ছিল মনে আছে? একটু আগে ছবিতে দেখাইছিলাম, এটা কি ছিল? ব্রঙ্কিউল। তো ব্রঙ্কিউলটার একটা জিনিস খেয়াল করো তো, ব্রঙ্কিউলটার দুইটা ভাগ আছে না? ব্রঙ্কিউলটার দুইটা ভাগ আছে, ফুসফুসের বাইরের অংশ, ফুসফুসের বাইরের অংশ এবং ফুসফুসের ভিতরের অংশ। তাহলে ব্রঙ্কিউলটার কয়টা অংশ পাচ্ছি দেখো তো? ফুসফুসের বাইরে কিছুটা, ফুসফুসের ভিতরে কিছুটা। ফুসফুসের বাইরে যে অংশটুকু, ফুসফুসের যে বাইরের অংশটুকুকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউল। কি বলা হয়? ফুসফুসের বাইরের অংশটুকু, বাইরের অংশটুকু কোনটা? আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এটুকু হলো কি? ব্লু কালার অংশটুকু হলো কি? টার্মিনাল ব্রঙ্কিউল। আর গ্রিন কালারের যেটা দেখাচ্ছি, দেখো গ্রিন কালারের যে অংশটুকু দেখতেছো, এটাকে বলা হয় ফুসফুসীয় ব্রঙ্কিউল। এটা হলো কি? অর্থাৎ ভিতরে যেটা থাকে সেটা হলো ফুসফুসীয় ব্রঙ্কিউল। এটাকে কি বলা হয়? ফুসফুসীয় ব্রঙ্কিউল। আচ্ছা, পরে এই ব্রঙ্কিউলের সাথে দেখো, এই ব্রঙ্কিউলের সাথে, এই ব্রঙ্কিউল, এটাকে বলা হয় ফুসফুসীয় ব্রঙ্কিউল। আচ্ছা, এই ফুসফুসীয় ব্রঙ্কিউল যেটা, সেটার আরেকটা নাম আছে শ্বসন ব্রঙ্কিউল। তার সাথে এরপরে শুরু হচ্ছে আমার অ্যালভিউলার নালী। এরপরে শুরু হচ্ছে কি আমার? অ্যালভিউলার নালী বা অ্যালভিউলার ডাক্ট। এই অ্যালভিউলার ডাক্ট যেটা, এটা হলো এট্রিয়াম। অ্যালভিউলার ডাক্ট যেটা, সেটা হলো তোমার একটা থলির মধ্যে, এটা হলো অ্যালভিউলার থলি। এই জিনিসটা হলো কি? অ্যালভিউলার থলি। এই অ্যালভিউলার থলির মধ্যে ছোট ছোট, একদমই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরকম গোলাকার কিছু জিনিস থাকে, যেটা হলো শ্বসনের একক। শ্বসনের একক বলা হয় কাকে? অ্যালভিউলাসকে। কি বলা হয়? অ্যালভিউলাস। এই অ্যালভিউলাস হলো সেই জায়গা, যে জায়গায় হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি হয়? বিনিময় হয়। তাহলে বলতো ফুসফুসের কোন জায়গায় গ্যাসীয় বিনিময় হয়? ফুসফুসের কোন জায়গায় গ্যাসীয় বিনিময় হয়? এটা হলো অ্যালভিউলাস অঞ্চল। আচ্ছা, এবার আমরা আবার আগের অংশে ফিরে আসি। আমরা একটু আগের ছবিতে চলে যাই, হ্যাঁ। শ্বসন অঞ্চল, একটা তো ফুসফুসীয় অঞ্চল দেখাইলাম। এই শ্বসন অঞ্চল হলো, দেখো এই যে শ্বসন অঞ্চল, এটা পুরাটা হলো শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি।
কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। ভাগ দুইটা কি কি? ঊর্ধ্ব শ্বসন অঞ্চল এবং নিম্ন শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলকে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? ঊর্ধ্ব শ্বসন অঞ্চল, আরেকটা হলো নিম্ন শ্বসন অঞ্চল। প্রশ্ন আসে ঊর্ধ্ব শ্বসন অঞ্চল কতটুকু পর্যন্ত? আমি যতটুকু পর্যন্ত মার্কিং করব সেটা হলো ঊর্ধ্ব শ্বসন অঞ্চল। কতটুকু পর্যন্ত? এই যে এতটুকু পর্যন্ত হলো ঊর্ধ্ব শ্বসন অঞ্চল। তাহলে ঊর্ধ্ব শ্বসন অঞ্চল কতটুকুতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে? স্বরযন্ত্র বা লেরিংসে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই না? এরপরে শুরু হচ্ছে আমার নিম্ন শ্বসন অঞ্চল। দেখো, নিম্ন শ্বসন অঞ্চল হলো কতটুকু পর্যন্ত? নিম্ন শ্বসন অঞ্চল হলো ফুসফুসের আগ পর্যন্ত। ফুসফুসের আগ পর্যন্ত, তার মানে কি ট্রাকিয়া থেকে শুরু, ট্রাকিয়ার পরে কি ব্রঙ্কাই, ব্রঙ্কায়ের পরে ফুসফুসের আগ পর্যন্ত অংশটাকে আমরা কি ব্রঙ্কিউল বলি? ফুসফুসের আগ পর্যন্ত ব্রঙ্কিউলকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউল। তাহলে এতটুকু পর্যন্ত দেখো, এবার আমরা মার্কিং করতেছি। দেখো এই এই যে এই এই এতটুকু পর্যন্ত হলো, এটা হলো নিম্ন শ্বসন অঞ্চল। এটা হলো কি? নিম্ন শ্বসন অঞ্চল। পরীক্ষা আসবে কোনটা ঊর্ধ্ব শ্বসন অঞ্চলের অংশ নয়, কোনটা নিম্ন শ্বসন অঞ্চলের অংশ নয়। ঠিক আছে? এরপর দেখো এই ছবিতে, সেকেন্ড ছবিটাতে, এইখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে, দেখো এই জায়গা থেকে শুরু করে বাকি যা আছে এখানের ফুসফুসের ভিতরে, এই লোবের ভিতরে যা আছে এগুলাকে বলা হয়, এই এখানে যা যা আছে, এই যে দেখতেছো ফুসফুসীয় ব্রঙ্কিউল, অ্যালভিউলার নালী, এট্রিয়াম, অ্যালভিউলার থরি, অ্যালভিউলাস, এগুলো হলো কিসের অংশ? এগুলো হলো ফুসফুসীয় অঞ্চলের অংশ। তাহলে আমি কি বুঝাইতে পারছি কোন অঞ্চল, কোন অঞ্চলের ভিতরে কি কি অংশ আছে সেটা? আচ্ছা, আশা করি সবারই ক্লিয়ার। ওকে, এখন চলে আসি, আমরা শুরু করি যে জায়গাটায়, সেটা হলো আমাদের প্রথমে দেখো সম্মুখ নাসারন্ধ্র এবং পশ্চাৎ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র এবং পশ্চাৎ নাসারন্ধ্রের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, নাকের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে না, যেখানে লোম থাকে, একটু ভিতরে বাতাস জমে, এটা না, এই যে ফাঁকা জায়গাটাকে বলা হয় ভেস্টিবিউল। সেই জায়গাটাকে কি বলা হয়? ভেস্টিবিউল। ভেস্টিবিউল জায়গাটাতে, এটাতে কেন ভেস্টিবিউল বলা হয় একটু খেয়াল করো। এই জায়গাটা হলো আমাদের দুইটা কাজে সাহায্য করে। প্রথম কাজ হলো, এটা হলো আমাদের মিউকাস ক্ষরণ হয়। এখান থেকে কি খরিত হয়? ভেস্টিবিউলে মিউকাস খরিত হয়। মিউকাসের কাজ কি? মিউকাস হলো, এখানে যে মিউকাস ক্ষরণ করে, এই মিউকাস হলো আমাদের নাকের ভিতরে যে ধুলাবালি বা রোগ জীবাণু ঢুকে সেগুলাকে আটকে রাখতে সাহায্য করে। আর তাহলে এই মিউকাস গুলা কি করে? রোগ জীবাণু এবং ধুলাবালি আটকাতে সাহায্য করে। এবং এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরেকটা জিনিস আছে, এখানে হলো, এখানে হলো এরকম কিছু কোষ থাকে যেগুলোকে বলা হয় অলফ্যাক্টরি কোষ। এখন অলফ্যাক্টরি শব্দের অর্থ কি? অলফেকশন, অলফেকশন শব্দের অর্থ হলো ঘ্রাণ। অলফেকশন শব্দের অর্থ হলো কি? ঘ্রাণ। তাহলে তুমি চিন্তা করো, অলফেক্টরি কোষ যেহেতু আছে, তাহলে সেটা কি বুঝতে সাহায্য করবে? ঘ্রাণ বুঝতে সাহায্য করবে, তাই না? তাহলে এই যে ভেস্টিবিউল, ভেস্টিবিউলে কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের কোষ থাকে, একটা হলো অলফেক্টরি কোষ, আর একটা হলো মিউকাস কোষ। এই মিউকাস কোষগুলো সিলিয়া যুক্ত থাকে। সিলিয়াও কিন্তু ময়লা এবং রোগ জীবাণু পরিষ্কার করতে সাহায্য করে। আচ্ছা, এতটুকু গেল আমাদের কথাবার্তা, তাই না? আচ্ছা, এখন হলো লেরিংস। লেরিংস হলো, আমরা ছবিটাতে যাই, এখানে এরপরে হলো আমাদের জানতে হবে লেরিংস এর বিষয় নিয়ে, লেরিংসটা নিয়ে। এই লেরিংস যেটা আছে, এই লেরিংসটা হলো, দেখবা এই জায়গাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কারণ এখানে দেহের সবচেয়ে বড়, দেহের সবচেয়ে বড় তরুণাস্থিটা কোথায় থাকে? লেরিংস এর এখানে থাকে। তো সেটার নাম কি? সবচেয়ে বড় তরুণাস্থির নাম কি? সবচেয়ে বড় তরুণাস্থির নাম হলো থাইরয়েড। আচ্ছা, অ্যাডামস অ্যাপেল বলা হয়। সবচেয়ে বড় তরুণাস্থির নাম হলো কি? থাইরয়েড। তরুণাস্থি কিন্তু, হ্যাঁ, থাইরয়েড। এই থাইরয়েড যেটা থাকে, এটাকে হলো ছেলেদের ক্ষেত্রে একটু উঁচু মনে হয়, এবং এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। এটাকে কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল। তো এই ষড়যন্ত্র যেটা আছে, এই ষড়যন্ত্রের উপরে একটা ঢাকনির মতো অংশ থাকে। প্রশ্ন থাকে, এই ঢাকনির মতো অংশটা কেন থাকে? এটা থাকে আমরা যখন খাবার গ্রহণ করি, খাবার যাতে ফুসফুসে যেতে না পারে,
সেজন্য এই স্বরযন্ত্রের মুখটা বন্ধ করে রাখে যে জিনিসটা, সেটাকে বলা হয় কি? এপিগ্লটিস। সেটাকে কি বলা হয়? এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিসের কাজ কি? এপিগ্লটিসের কাজ হলো খাদ্য গ্রহণের সময় খাদ্য যাতে কোথায় যেতে না পারে, ফুসফুসে যেতে না পারে, সেজন্য যে জিনিসটা হলো ঢাকনির মতো কাজ করে, সেই ঢাকনিটাকে বলা হয় এপিগ্লটিস। আচ্ছা, স্বরযন্ত্র ভালো করে খেয়াল করো। স্বরযন্ত্র, এখানে শুরুতে আছে স্বর, তাহলে এটা স্বর, তাহলে এটা কি সৃষ্টি করতে সাহায্য করবে? স্বর সৃষ্টি করতে সাহায্য করে যে যন্ত্র, সেটাই হলো স্বরযন্ত্র। স্বর জিনিসটা কিন্তু সবারই থাকে। যেমন আমি তোমাদের সাথে চিল্লায় চিল্লায় কথা বলি, হ্যাঁ, আমার কিন্তু স্বর আছে। কিন্তু আমাকে যদি গান গাইতে দাও, আমার গলা দিয়ে কিন্তু গান বের হবে না, বা বের হইলেও সেটা শোনার মতো নাই। কারণ আমার গলায় কি নাই? সুর নাই। সুর আর স্বর দুইটা আলাদা জিনিস। ঠিক আছে? বেশিরভাগ মানুষেরই স্বর আছে কিন্তু কি নাই? সুর নাই। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো, আমরা আসি এরপরেই ট্রাকিয়া। এই ট্রাকিয়া জিনিসটা হলো স্বরযন্ত্রের পর থেকে শুরু, তাই না? তো এটা মজার ব্যাপার হলো, আমরা জানি থোরাসিক কশেরুকা, থোরাসিক কশেরুকা যেগুলো আছে, এই থোরাসিক কশেরুকার মধ্যে থোরাসিক 5 পর্যন্ত এই যে এই ট্রাকিয়াটা নামতে নামতে একটা সময় গিয়ে ট্রাকিয়াটা কি হয়? বিভক্ত হয় না? ট্রাকিয়াটা ব্রঙ্কায় বিভক্ত হয়। এই যে যে জায়গায় গিয়ে বিভক্ত হয়, এই জায়গাটা হলো লেভেল হলো থোরাসিক 5। এখন থোরাসিক 5 মানে কি? আমাদের পিঠের পিছন দিকে, হ্যাঁ, ঠিক না? আমাদের পিঠে কি থাকে? তোমার হলো পিঠের বরাবর, পিছন বরাবর, মধ্যখান বরাবর কি থাকে? মেরুদণ্ড থাকে। এই মেরুদণ্ডটা হলো কতগুলা কশেরুকা নিয়ে গঠিত। সার্ভাইকাল কশেরুকা, থোরাসিক কশেরুকা, তারপর হলো লাম্বার কশেরুকা, স্যাক্রাল কশেরুকা। এর মধ্যে থোরাসিক কশেরুকা যেগুলো আছে, থোরাসিক কশেরুকা থাকে 12টা। এই 5 নাম্বার থোরাসিক কশেরুকা পর্যন্ত এই ট্রাকিয়াটা নামে, মানে লেভেলটা কত বরাবর? থোরাসিক কশেরুকার 5 নাম্বার বরাবর নেমে তারপর 2 ভাগে বিভক্ত হয়। তাহলে লেরিংস থেকে শুরু করে এই 5 নাম্বার থোরাসিক কশেরুকা পর্যন্ত এই ট্রাকিয়া অংশটুকু কতটুকু লম্বা? এই ট্রাকিয়া অংশটুকু 12 সেন্টিমিটার লম্বা, হ্যাঁ। এবং এর ব্যাস কত? ব্যাস হলো 2 সেন্টিমিটার। এই ট্রাকিয়ার মধ্যে তরুণাস্থি থাকে। তরুণাস্থি গুলা সি শেপ, ইংরেজি কোন বর্ণের? ইংরেজি সি বর্ণের তরুণাস্থি থাকে। শ্বাসনালীর তরুণাস্থি গুলা কতটা তরুণাস্থি থাকে? 16 থেকে 20টা, এবং এগুলা কি আকৃতির? সি আকৃতির। তাহলে এখানে কতটি তরুণাস্থি থাকে? 16 থেকে 20টি তরুণাস্থি থাকে, এবং এগুলা ইংরেজি কোন বর্ণের মতো? সি বর্ণের বা সি আকৃতির। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা, এরপরে আসি ব্রঙ্কাস। ব্রঙ্কাসের মধ্যে আমি অলরেডি বলে ফেলছি, যেটা হলো ডান এবং বাম, কোনটা বড় কোনটা ছোট, বা এটা আমার মনে হয় আর আলাদা করে বলার দরকার নাই। ডান পাশে যেটা আছে সেটা কিন্তু ছোট কিন্তু প্রশস্ত, আর বাম পাশে যেটা আছে সেটা হলো বড় কিন্তু একটু সরু, তুলনামূলক হলো কম প্রশস্ত আর কি। এখন দেখো, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল গুলোর মধ্যে একটু পার্থক্য। আমি একটু আবারও যাই আগের ছবিটাতে, সরি এখানে না, এটা, এখানে আমি একটা কালার নিচ্ছি, সেটা হলো ইয়েলো কালার। তোমরা ইয়েলো কালারটা দেখবা। দেখো, এই অংশটুকু, এই অংশটুকুকে কি বলতেছি আমরা? এই অংশটুকু হলো ব্রঙ্কাস, আর এই অংশটুকু হলো ব্রঙ্কিউল, তাই না? দেখতেছো তোমরা? এই অংশটুকু হলো ব্রঙ্কাস আর এই অংশটুকু হলো ব্রঙ্কিউল। তাহলে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্য কি? তুমি কিভাবে আলাদা করবা? ব্রঙ্কাসে হলো, দেখো, ব্রঙ্কাসে হলো তরুণাস্থি থাকবে। ব্রঙ্কাস বরাবর কি থাকবে? ব্রঙ্কাসে হলো তরুণাস্থি থাকে, কিন্তু ব্রঙ্কিউলে কোনো তরুণাস্থি থাকে না। লিখে ফেলো একটু, ব্রঙ্কাসে তরুণাস্থি থাকে কিন্তু ব্রঙ্কিউলে কোনো তরুণাস্থি থাকে না। এরপরে আসি আমরা ফুসফুস। ফুসফুসের মধ্যে দেখো, ফুসফুসে যখন আমরা ছবিতে দেখছিলাম, এই যে ফুসফুস যেটা দেখতেছো, আমরা জানি 2টা ফুসফুস থাকে। এবং এই ফুসফুসের কালার কি? ফুসফুস যারা হলো ধূমপান করে না, অর্থাৎ যারা হলো, যাদের ফুসফুস হলো পবিত্র, তাদের হলো ফুসফুসের কালার হলো হালকা গোলাপি। ঠিক আছে? যাদের ফুসফুস হলো অপবিত্র, মানে গুনার ভাগীদার হয়েছে, তাদেরটা আর
কি থাকবে না? গোলাপি থাকবে না। ঠিক আছে? এখন কারটা গোলাপি আছে, কারটা গোলাপি নাই, এটা অনেক সময় ঠোঁটের দিকে দেখলেও বোঝা যায়। ঠিক আছে, ভিতরেরটা পাপ করছে কিনা। এখন এটা হলো দেখো, তাহলে কালারটা কি? হালকা গোলাপি। আমরা সবসময় বলি গোলাপি হলো মেয়েদের রং, কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে এটা সবারই রং। ভিতরে কিন্তু সবাই গোলাপি নিয়ে ঘুরে। বাইরে যদিও এটা মেয়েদের রং বলা হয়, কিন্তু ভিতরে ভিতরে সবারই কি? গোলাপি। আচ্ছা, এবার দেখো, এবার দেখো এটার ওজনে যায়। 565 গ্রাম এবং 625 গ্রাম, কোনটা? 565 বলছি, ছোট কোনটা সেটা আমার আর আলাদা করে বলা লাগবে না। ছোট হলো কোনটা? বাম ফুসফুসটা। তাহলে বাম ফুসফুসের ওজন হলো 565 গ্রাম। ডান ফুসফুস হলো আকারে বড়, সেটার ওজন হলো 625 গ্রাম। ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কোনটা 2 লোব বিশিষ্ট আর কোনটা 3 লোব বিশিষ্ট, তাই না? তো 565 কোনটা? সেটা হলো বাম ফুসফুস। এই যে 565 গ্রাম যেটা, সেটা হলো তোমার 2টা লোব থাকবে। তাহলে বাম ফুসফুসের লোব কয়টা? 2টা। ডান ফুসফুসের লোব হলো 3টা। লোভ আর লোভিউল, লোভিউল হলো আলাদা জিনিস, এগুলা মেডিকেলে উঠলে তখন বুঝতে পারবা। যা শুধু বলি লোভিউল কি। লোভিউল শুধু মনে রাখবা যে লোভকে যদি আমরা আরো খণ্ডিত ক্ষুদ্র অংশে বিভক্ত করতে যাই, তখন যে অংশটা পাওয়া যায় সেটা হলো লোভিউল। বাম ফুসফুসে লোভিউল থাকে কয়টা? 8টা। আর ডান ফুসফুসে লোভিউল থাকে কয়টা? 10টা। তাহলে লোভ এবং লোভিউল এই পার্থক্যটা একটু করার দরকার আমাদের, পরীক্ষায় খেয়াল করবা। তাহলে আমি একটা এদিকে খেয়াল করে দিই, বাম ফুসফুস এবং ডান ফুসফুস একটা চার্টের মতো করে দিই, তাহলে মনে হয় মনে রাখতে সুবিধা হবে। এটা হলো, এটা হলো ছোট আর এটা হলো বড়। এটার হলো লোভ হলো 3টা, এটার হলো লোভ 2টা। ওজন হলো এটার 625 গ্রাম, এটার হলো 565 গ্রাম। আর এটা হলো তোমার লোভিউল। লোভিউল এবং লোভ দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, লোভিউল কয়টা? 10টা। এখানে হলো লোভিউল 8টা। আচ্ছা, এবার আসি আমরা, হ্যাঁ সেম রোমান সেগমেন্ট আর লোভিউল। সেগমেন্ট হলো, আমি বলি এখানে অনেক সময় কি করে যে সেগমেন্ট আর লোভিউলের মধ্যে একটা ভেজাল করে রাখছে। হ্যাঁ, মেডিকেলে মেডিকেলে আসলে এটারে সেগমেন্ট বলা হয়, যেটাকে হলো বায়োলজির ভাষায় লোভিউল বলা হয়। তো লোভিউলটা হলো এখন তুলে দিতে গিয়ে একটা শব্দ সৃষ্টি করছে বইয়ের মধ্যে, সেটা বলছে কি প্রত্যেক সেগমেন্টকে আবার অসংখ্য লোভিউলে ভাগ করা হয়েছে। তো তোমাদের এই ভেজালটা মনে রাখার কোনো দরকার নাই। মনে রাখবা লোভিউল বা সেগমেন্ট, এভাবে যদি প্রশ্ন আসে লোভিউল বা সেগমেন্ট, প্রশ্নে আসলে কি দিবা? 10 বা 8, এটা যেটা থাকে। হ্যাঁ, ওখানে প্রত্যেকটা সেগমেন্টকে আবার অনেকগুলা লোভিউলে ভাগ করছে, এই কথাটার কোনো দরকারই নাই। ঠিক আছে, এই কথাটার কোনো যৌক্তিক কোনো উপস্থাপন নাই। এটা আসলে হওয়া উচিত ছিল। আবার একটা লাইনও লিখছে যে লোবিউল গুলা ফুসফুসের কার্যকরী একক। লোবিউল কিন্তু ফুসফুসের কার্যকরী একক না, অ্যালভিউলাস হলো ফুসফুসের কার্যকরী একক। লিখে রাখো, অ্যালভিউলাস হলো ফুসফুসের কার্যকরী একক। বইয়ে যদি এরকম একটা লাইন খুঁজে পাও লোবিউল গুলা ফুসফুসের কার্যকরী একক, এটা ভুল। তাহলে ভাই আপনি যেটা বলতেছেন সেটা কিভাবে কারেক্ট? সেটাও বইয়ে আছে, সেটাও দেখবা। মাত্র 1 পেজ উল্টাইলেই ওটা পাওয়া যাবে যে অ্যালভিউলাস ফুসফুসের কার্যকরী একক। তাহলে এই যে লোভিউল কথাটা এখানে আনছে সেটা আসলে ভুলে নিয়ে আসছে। তো তোমরা সেগমেন্ট বা লোভিউল যদি পরীক্ষায় আসে, সেগমেন্ট মানে আসলে কি বুঝাইছে এখানে? লোভিউলই বুঝাইছে। এর ডিটেলস আর দরকার নাই, যতটুকু বলছি এটুকু খেয়াল রাখো। হ্যাঁ, এখন আসি ফুসফুসের আবরণ। ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় কি? প্লুরা। এই প্লুরা 2টা লেয়ার থাকে, একটা হলো ফুসফুসের গা ঘেঁষে থাকে, একটা হলো ফুসফুসের গা ঘেঁষে থাকে, আরেকটা হলো একটু দূরে থাকে, তাই না? বেশি দূরে না, আমি আলাদা করে দেখানোর জন্য একটু দূরে করে আসছি। যেটা হলো ফুসফুসের গা ঘেঁষে থাকে সেটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। সেটাকে কি বলা হয়? ভিসেরাল প্লুরা। আর যেটা বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় কি? প্যারেটাল প্লুরা। এই দুই প্লুরার মাঝখানে, প্যারেটাল এবং ভিসেরাল এই দুই প্লুরার মাঝখানে কিন্তু তরল জাতীয় জিনিস থাকে। তরল জাতীয় জিনিস থাকে যেটাকে বলা হয় প্লুরাল রস বা প্লুরাল
ফ্লুইড। সেটাকে কি বলা হয়? প্লুরাল রস বা প্লুরাল ফ্লুইড। এই প্লুরাল ফ্লুইডের কাজ কি? ফুসফুস যখন সংকোচন বা প্রসারণ হয় তখন ঘর্ষণ হয়। হ্যাঁ, এই ঘর্ষণ থেকে ফুসফুসের যাতে ভিসারাল পার্টটা রক্ষা পায়, এই ভিতরে যে লিকুইডটা আছে সেটা এই কাজটা করে। অর্থাৎ ফুসফুসের এই যে প্লুরাল রস যেটা আছে এটা হলো ফুসফুসের সংকোচন প্রসারণের সময় ঘর্ষণ বা আঘাত থেকে রক্ষা করার কাজ করে। এখন দেখো এই যে ফুসফুস যে জায়গায়, ফুসফুসের একটা নির্দিষ্ট জায়গা, যেই জায়গা দিয়ে তোমার কি ঢুকছিল মনে আছে? কি ঢুকছিল তোমার? ব্রঙ্কিউল, তাই না? যে জায়গা দিয়ে এই ব্রঙ্কিউলটা ঢুকে, যে জায়গা দিয়ে কি ঢুকে? ব্রঙ্কিউলটা ঢুকে, সেই জায়গাটাকে বলা হয় হাইলাম। সেই জায়গাটাকে কি বলা হয়? হাইলাম। তাহলে এই যে জায়গাটা যে গোল করে দিছি না, গোল করা জায়গাটা হলো হাইলাম। এই হাইলাম দিয়ে আর কি কি প্রবেশ করে? এই হাইলাম দিয়ে ভালো করে খেয়াল করবা, ধমনী প্রবেশ করে, শিরা প্রবেশ করে, ব্রঙ্কাস যেগুলো ব্রঙ্কিউল আর কি, এগুলা প্রবেশ করে। এই যে প্রবেশ করা, এই যে এগুলা প্রবেশ করে না এদিক দিয়ে, তাহলে কি কি প্রবেশ করে বললাম? ভালো করে খেয়াল করো তো। ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকা নালী। এই চারটা মনে রাখলেই এনাফ, আরো এক্সট্রা মনে রাখতে পারলে তো ভালো। এগুলা হলো এদিক দিয়ে প্রবেশ করে, ঠিক আছে? ধমনী প্রবেশ করবে, শিরা প্রবেশ করবে, ইয়েলো কালার দিয়ে বোঝাচ্ছি লসিকা নালী প্রবেশ করবে, ঠিক আছে? দেখো চারটা জিনিস এই যে প্রবেশ করতেছে, এই যে চারটা জিনিস প্রবেশ করতেছে, এই চারটা জিনিসকে একসাথে বলা হয় পালমোনারি রুট। এগুলাকে কি বলা হয়? পালমোনারি রুট। এগুলাকে কি বলা হয়? একসাথে এই চারটা, মূলত এই চারটাকে বলা হয় একসাথে পালমোনারি রুট। মনে থাকবে, এই পালমোনারি রুটটা এই হাইলাম দিয়ে প্রবেশ করে। এখন খেয়াল করো, প্রবেশ করা, প্রবেশ করা কথাটা আসলে বলতে কিছুটা ভুল হয়। বলতে কিছুটা ভুল হয় কেন? দেখো, ধমনী হলো রক্ত নিয়ে আসে, আর শিরার কাজ হলো রক্ত নিয়ে যাওয়া, ঠিক আছে? তো অনেক সময় এভাবেও প্রশ্ন আসতে পারে যে হাইলাম দিয়ে কি প্রবেশ করে। হ্যাঁ, যদি প্রশ্ন আসে হাইলাম দিয়ে কি প্রবেশ করে, তাহলে হাইলাম দিয়ে প্রবেশ করে যদি এক্সাক্ট, তখন আমি তো এখন বলতেছি এই চারটায় প্রবেশ করে। যদি চারটায় অপশনে থাকে যে হাইলাম দিয়ে কি প্রবেশ করে, এক্সাক্ট যদি আনসার জানতে চাই, তখন আসলে আনসার চাইছে কি? ধমনী আর ব্রঙ্কাস, এই দুইটা কিন্তু প্রবেশ করে। ধমনী এবং ব্রঙ্কাস এই দুইটা হলো প্রবেশ করে। আর কি কি বের হয়ে যায়? যদি কি কি বের হয়ে যায় আলাদা করে বলা হয়, তাহলে বের হয় কি? শিরা এবং লসিকা নালী। শিরা এবং লসিকা নালীগুলো হলো বের হয়ে যায়। তাহলে কি কি ঢুকে? ধমনী এবং ব্রঙ্কাস হলো ঢুকে। আর কি কি বের হয়? শিরা এবং লসিকা নালী বের হয়। আর যদি বলা হয় পালমোনারি রুটের অংশ কোনটি কোনটি, তাহলে তো অবশ্যই অবশ্যই কয়টা আনসার হবে? এই চারটা অপশনই হলো আনসার। বুঝা গেছে? ক্লিয়ার সবার? ওকে, এটা সেম টু সেম কিডনির হাইলামের মতোই। আমরা যদি কিডনি চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারতাম, তোমাদের অলরেডি একটা লেকচার এখনো বাকি আছে, তো ওটাও শেষ করতে হবে। এখন দেখো, তাহলে এটা হলো আমাদের, এটা হলো আমাদের কি গেল? তাহলে এই যে এটা পুরাটা এতক্ষণ যা পড়াইছি, হ্যাঁ, এতক্ষণ কি জিনিসগুলা যেগুলা পড়াইছি, এগুলাকে বলা হয় শ্বসন বৃক্ষ। এটা হলো কি? এটা হলো কি? শ্বসন বৃক্ষ, ঠিক আছে? মনে থাকবে, দুইটা অপশনে থাকবে না, যে কোনো একটা থাকবে প্রিয়া। আচ্ছা, তাহলে এই এতটুকু এতক্ষণ যা বর্ণনা দিছি এটা হলো শ্বসন বৃক্ষ। একটা ছবি আছে দেখবা, ওই ছবিটাও খেয়াল করতে পারো। পরীক্ষায় আসে কোনটা ক্রমানুসারে সঠিক নয়। এত কিছু বলার কারণ হলো, কোনটা মাহফুজ, কোনটা বৃক্ষের ক্ষেত্রে? না, ফুসফুসেও সেম, ফুসফুসেও এখানেও সেম। হ্যাঁ, কারণ তোমার আমি বুঝতেছি তুমি বলতে পারতেছো কেন, যে হয়তো আমরা জানি, ঠিক আছে? মাহফুজ একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে ফুসফুসের ক্ষেত্রে কি বিপরীত? না, আমরা জানি ধমনী হলো নরমালি ঢুকে, তো ফুসফুসীয় ধমনী তো ব্যতিক্রম। ফুসফুসীয় ধমনী ব্যতিক্রম হলেও এখানে হলো সেম,
ধমনী শব্দটা যেখানে আর্টারি শব্দটা এই জন্যই নাম করা হয়েছে, ডুকে দেখে এটার নামকরণ করা হয়েছে আর্টারি। বুঝছো? ধমনী সবসময় ঢুকবে, সেটা অক্সিজেন যুক্ত রক্ত নিক আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিক, কোনো সমস্যা নাই। বুঝা গেছে? আর শিরা হলো বের হবে। একজন জিজ্ঞেস করছে কোনটা শ্বসন বৃক্ষ। এই যে এতক্ষণ যতগুলা ছবি দেখাইছি না, শুরু থেকে ফুসফুস পর্যন্ত আসলাম, নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত যা পড়াইছি এটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। আচ্ছা, এখন আসি অ্যালভিউলাস। এই যে অ্যালভিউলাসের কথা বললাম, এই অ্যালভিউলাস জিনিসটা হলো, এই অ্যালভিউলাস জিনিসটা হলো আমরা জানি ফুসফুসে কার্যকরী একক। এই যে অ্যালভিউলাস যেটা আছে এটাতে হলো, অ্যালভিউলাস জায়গাটাই হলো আমরা কি বলছি, গ্যাসীয় বিনিময় হয়। তো ফুসফুসের অ্যালভিউলাসের সংখ্যাটা হলো বয়সের সাথে খুব ভালো করে সম্পর্কিত। যেমন একজন নবজাতক শিশু, একজন নবজাতক শিশু, নবজাতক শিশুর অ্যালভিউলাসের সংখ্যা কত? 20 মিলিয়ন, 20 20 মিলিয়ন অ্যালভিউলাই থাকে। বয়স যখন 8 বছর হবে তখন এটা হয়ে যায় 300 মিলিয়ন। আর একজন পূর্ণবয়স্ক ব্যক্তি যখন হয়, অর্থাৎ 18 বছরের পর, 18+ পূর্ণবয়স্ক ব্যক্তি হয়ে গেলে তখন তার হয়ে যায় কত? 700 মিলিয়ন অ্যালভিউলাই। এই 700 মিলিয়ন অ্যালভিউলাই কি পরিমাণ জায়গা, সবগুলো অ্যালভিউলাইকে যদি এরকম একটার পর একটা সাজানো হয় তাহলে সবগুলো অ্যালভিউলাই মিলে কি পরিমাণ জায়গা দখল করবে? প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার। 11,800 বর্গ সেন্টিমিটার জায়গা বা শ্বসনতল সৃষ্টি করবে অ্যালভিউলাস। এই অ্যালভিউলাস হলো গোলাকার একটা জিনিস। গোলাকার জিনিসের অবশ্যই কি থাকবে? ব্যাস থাকবে। এটার ব্যাস কত? এক একটা অ্যালভিউলাসের ব্যাস হলো 200 থেকে 300 মাইক্রোমিটার। এটা প্রায় সময় চেঞ্জ হয়, একটু খেয়াল করে করে পড়বা। 200 থেকে 300 মাইক্রোমিটার। যারা পুরান বই পড়তেছো পড়িও না, নতুন বইটা পড়বা। এবং এর প্রাচীর, এই যে প্রাচীর যেটা আছে না, এই প্রাচীরটা কতটুকু পুরু? এই প্রাচীরটা কতটুকু পুরু? এই প্রাচীরটা হলো পুরু হলো 4 মাইক্রোমিটার। তাহলে এই প্রাচীরের পুরুত্ব কত? 4 মাইক্রোমিটার। অ্যালভিউলাসের মধ্যে একটা ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজ কেন থাকে? অ্যালভিউলার ম্যাক্রোফেজ বলে এগুলাকে। এই ম্যাক্রোফেজের কাজ হলো জীবাণু ধ্বংস করা। এছাড়া অ্যালভিউলাসের প্রাচীর যেটা আছে, অ্যালভিউলাসের প্রাচীরে বিশেষ কিছু কোষ থাকে, বিশেষ কিছু কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় সেপ্টাল কোষ। এগুলাকে কি বলা হয়? সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ হলো সেই কোষ যে কোষ থেকে তোমার সারফেক্টেন্ট খরিত হয়। তো এই সেপ্টাল কোষ নিয়ে ডিটেলস বলার আগে অ্যালভিউলাসের প্রাচীরে কি কি কোষ থাকে সেটা আমরা একটু জেনে আসি। অ্যালভিউলাসের প্রাচীরে প্রায় 5 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের কোষ থাকে অ্যালভিউলাসের প্রাচীরে। অ্যালভিউলাসের প্রাচীরে যে 5 ধরনের কোষ থাকে, প্রাচীরে কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের কোষ থাকে। কি কি? একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 1 অ্যালভিউলার ম্যাক্রোফেজ, টাইপ 1 অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তারপর হলো 2 নাম্বারটা হলো টাইপ 2 অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তারপরে আসছে, দেখো সবগুলা কিন্তু ম্যাক্রোফেজ, একটু ভালো করে খেয়াল করো। আমরা বলছিলাম যে অ্যালভিউলাসে কিছু কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। এরপরে দেখো শুধু ম্যাক্রোফেজ, তারপর হলো আরবিসি এবং এন্ডোথেলিয়াম। এই 5 ধরনের কোষ থাকে, এন্ডোথেলিয়াল কোষ বলা হয়। তাহলে টাইপ 1 অ্যালভিউলার মাইক্রোফেজ, টাইপ 2 অ্যালভিউলার মাইক্রোফেজ, ম্যাক্রোফেজ, আরবিসি এবং এন্ডোথেলিয়াম, এই 5 ধরনের কোষ থাকে। এই কোষগুলোর মাঝখানে কি থাকে? সেপ্টাল কোষ। এগুলো হলো বিশেষ ধরনের কোষ। সেপ্টাল কোষগুলা কি? বিশেষ ধরনের কোষ। ঠিক আছে? এগুলাকে প্রাচীরের কোষের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। কেন অন্তর্ভুক্ত করে নাই? এই কোষগুলাকে কেন বিশেষভাবে উল্লেখ করছে? কারণ এখান থেকে যে জিনিসটা খরিত হয় তার নাম আমরা সবাই জানি। তার নাম কি? সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট কি জাতীয় পদার্থ? এই সারফেক্টেন্ট হলো ডিটারজেন্ট জাতীয় পদার্থ।
তুমি বলতে পারো ডিটারজেন্ট কই আর সারফেক্টেন্ট কই, সারফেক্টেন্ট থাকে ফুসফুসে আর ডিটারজেন্টের কাজ কি। দেখো ডিটারজেন্ট কেন বলছি, তুমি চিন্তা করো এক বালতি পানি নিলা, এক বালতি এতটুকু পানি নিছো, হ্যাঁ, তুমি তারপরে কি দিলা, কয়েক ফোঁটা ডিটারজেন্ট দিছো, কয়েক ফোঁটা কি দিলা, ডিটারজেন্ট দিলা, দিয়ে তোমার হাত দিয়ে তুমি দিলা নাড়ানি, নাড়ানি দেওয়ার কারণে এটা হলো এখানের সাথে গুলে ফেনা হয়ে যাচ্ছে, তাই না? এই যে ফেনা হয়ে গেল, দেখো পানি ছিল একদম তলানিতে, কিন্তু মনে হচ্ছে যখন ফেনাটা হয়েছে মনে হচ্ছে অনেক উপরে চলে আসছে, পুরা বালতি ভরে যায়। এটা কি হয়, এটা কি হয়, এই যে পানি অণু যেগুলো ছিল এগুলো হলো এরকম ছড়ায় পড়ে, দূরে দূরে সরে যায়, পানি অণুগুলো কি হয়ে গেল, দূরে দূরে সরে গেল। এটা কিন্তু একটা ফিজিক্স, হ্যাঁ, এটা কিন্তু ফিজিক্স অণুর সাথেও সম্পর্কিত, ফিজিক্সের সাথেও। এই যে পানি অণু সরে যাওয়া, পানি অণু যে সরে যাওয়া, পানি অণুগুলা যে পরস্পর থেকে দূরে সরে যায়, সেটা হলো সেটা হলো কখন হয়, পানি অণুগুলা কখন পরস্পর থেকে দূরে সরে যায়, যখন পৃষ্ঠটান কমে যায়। তাহলে তুমি ডিটারজেন্ট দিয়ে পানি কি কমাই দিছো বলো তো? ডিটারজেন্টটা দিয়ে পানি দূরে দূরে সরে যাওয়ার কারণ কখন হয়, যখন পৃষ্ঠটান কমে যায়। পৃষ্ঠটান পানিকে ছোট করে রাখার চেষ্টা করে, এখানে তো পানি অণুগুলা সরে যাচ্ছে, তাহলে পৃষ্ঠটান কমে যাচ্ছে। তাহলে পৃষ্ঠটান কমে যে যায়, এই কাজটা কে করতেছে, ডিটারজেন্ট করে। এই কাজটা কে এখানে দেখতেছো, কে এই কাজটা করতেছে, ডিটারজেন্ট করতেছে। সারফেক্টেন্ট কিভাবে করে, আমাদের ফুসফুসের যে দুইটা লেয়ার আছে, এই ফুসফুস যদি বড় না হয় তাহলে তো এখানে কি জমবে না, বাতাস জমতে পারবে না। তাহলে ফুসফুসের এই লেয়ারটাকে পরস্পর থেকে দূরে সরাই দেওয়ার জন্য তাদের ভিতরে যে তরলটা থাকে, ফুসফুসের দুইটা লেয়ার হলো যখন জন্মের সময় এরকম লাগানো থাকে, লেয়ার থাকে, এই লেয়ার দুইটাকে পৃথক করতে হলে তাদের ভিতরকার যে ফ্লুইডটা থাকবে, এখানে যে ঘন ফ্লুইডটা দেখতেছো, সেটা যদি পৃষ্ঠটান কমায় দেয়, তাহলে তাদের মধ্যকার কি হবে, তাদের মধ্যকার পৃষ্ঠটান যখন কমে যাবে তখন ফুসফুসের লেয়ার দুইটা বড় হইতে পারবে। তাহলে খেয়াল করো, একটা সারফেক্টেন্ট যদি ক্ষরণ না হইতো ফুসফুসটা প্রসারিত হতো না, প্রসারিত না হলে একজন মানুষ শ্বাসও নিতে পারতো না। তাহলে একটা ভ্রূণ মায়ের গর্ভে থাকাকালীন সময়ে শ্বাস নিতে পারবে কখন, যখন এই সারফেক্টেন্ট ক্ষরণ কি হবে, শুরু হবে, এবং শুরু হওয়ার পরে এই সারফেক্টেন্টটা যখন ফুসফুসকে কি করে দিবে, আলাদা করে দিবে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এই যে সারফেক্টেন্ট ক্ষরিত হয়, এটা কিন্তু ফুসফুসকে কি করতেছে, ফুসফুসকে প্রসারিত করতে সাহায্য করে। এখন সারফেক্টেন্ট কখন ক্ষরিত হয়? সারফেক্টেন্ট ক্ষরিত হয় 23 সপ্তাহ বয়সে। সারফেক্টেন্ট ক্ষরিত হচ্ছে 23 সপ্তাহ বয়সে। ক্ষরণের সাথে সাথে তো কাজ করবে না, সাথে সাথে কি ফুসফুস ক্ষরণ হওয়ার সাথে সাথেই তো ফুসফুস প্রসারিত হয় না, কিছুদিন সময় লাগে। সেই কিছুদিনটা কতদিন, 1 সপ্তাহ সময় লাগে। ধরো এই অবস্থায় তোমার 23 সপ্তাহে এই অবস্থা ছিল, 24 সপ্তাহে গিয়ে দেখা যাচ্ছে ফুসফুস কি হয়ে গেল, প্রসারিত হয়ে গেল। তাহলে সারফেক্টেন্টের কাজ করতে 1 সপ্তাহ সময় লাগতেছে। তাহলে সারফেক্টেন্ট কাজ করে 1 সপ্তাহ সময় নিয়ে যখন ফুসফুসটাকে প্রসারিত করে দিচ্ছে, ভ্রূণ নিজে নিজে শ্বাস নিতে পারতেছে, অর্থাৎ মায়ের উপর আর ততটা বেশি ডিপেন্ডেন্ট না। তাহলে তার যে শ্বাস গ্রহণটা, তাহলে শ্বাস নেওয়ার মানে হলো সে স্বাধীন হয়ে গেল। তাহলে স্বাধীনভাবে একটা ভ্রূণ যখন শ্বাস নিতে পারে, তখন সেটাকে বলা হয় মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্ব। তাহলে মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্ব কত সপ্তাহ বয়স থেকে আমরা হিসাব করব? 24 সপ্তাহ বয়স থেকে। ঠিক আছে, একটা প্রশ্ন থাকতে পারে সারফেক্টেন্ট ক্ষরণে, অপশনে ধরো পরীক্ষায় আসলো যে সারফেক্টেন্ট ক্ষরণ কবে হয়, এটা 23 সপ্তাহ অপশনে নাই, তখন তুমি অপশনে খুঁজে দেখবা 22 সপ্তাহ আছে কিনা। ঠিক আছে, 23 সপ্তাহ অপশনে না থাকলে তখন তুমি কি দিবা, 22 সপ্তাহ দিবা। বুঝা গেছে জিনিসটা? ওকে, এখন আসি, এই যে তোমার অ্যালভিউলাস গুলা থাকে না ফুসফুসের মধ্যে, অ্যালভিউলাস যেগুলা থাকে ফুসফুস কিসের মধ্যে, অ্যালভিউলার থলির মধ্যে যে অ্যালভিউলাস গুলা থাকে, সেই অ্যালভিউলাস গুলা একটা থেকে আরেকটা আলাদা করা থাকে যে জিনিস দিয়ে, সেটাকে বলা হয় ব্যবধায়ক। অ্যালভিউলাস গুলা পৃথক করা বা আলাদা করা থাকে যেটা, সেটা হলো ব্যবধায়ক। ব্যবধায়ক বলা হয়
এটাকে ট্রাবিকুলিতে। কেন রে বাবা? আমি যেহেতু বললাম এটা 22 সপ্তাহ দাগায় আসবা, তুমি কেন আবার ব্ল্যাঙ্ক দাগাবা বলো তো? নিশ্চয়ই আমি তো না জেনে তোমারে শিখাচ্ছি না, ঠিক না? এটা অন্যান্য বইয়ে আছে, এইজন্যই তোমারে শিখাচ্ছি। এটুকু তোমার বুঝতে হবে। এখন দেখো, আচ্ছা ফুসফুস দেখো, শোনো আমি যেটা 100% জানি না সেটা আমি কখনোই বলি না, ঠিক আছে? আমি 100% যদি কনফার্ম হই যে কি এটা এভাবে দিবা তখন তোমারে বলি। আর যখন আমি কিছু জানি না তখন বলি আমাকে সময় দাও, আমি জেনে জানাবো। কারণ একজন মানুষ পৃথিবীর সবকিছু কোনোদিন জানতে পারে না, বুঝতে পারছো? তারপরে চেষ্টা করি, তোমাদের যেটুকু নলেজ দরকার এটুকু আমার আশা করি আছে। আর খুব বেশি মনে হয় না দরকার পড়ে আর কি, তারপরে তোমাদেরকে বলি। যখন যেটা বলি ওটাই হলো তুমি মনে করবা, ওটাই মনে রাখতে। এখন আমি যেটা বলতেছি সেটা হলো একজন মানুষ যে শ্বাস গ্রহণ করে, হ্যাঁ, দেখি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি এখন। দেখি একজন তুমি জোরে শ্বাস নাও, দেখি তুমি কত জোরে শ্বাস নিতে পারো, সর্বোচ্চ জোরে শ্বাস নাও। মানে তোমার ধরো এটা হলো তোমার ফুসফুস, তুমি কত জোরে, যেমন আমি এখন জোরে শ্বাস নিই অনেক জোরে, আমার পুরা সর্বোচ্চটা দিয়ে যদি শ্বাস নিই আমার ফুসফুসটা এত বড় ফুলে গেল, ঠিক আছে? আমার নর্মালি হলো নর্মাল যে শ্বাসটা নিচ্ছি সেটাতে ফুসফুস এতটুকু ফুলে, কিন্তু এখন যে জোরে শ্বাস নিছি আমার ফুসফুসটা কত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। সব সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, মানে আমার সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ এনার্জি দিয়ে যদি আমি ফুসফুসটাতে বাতাস টেনে নিই, তাহলে ফুসফুসে যে পরিমাণ বাতাস জমা হবে সেটা হলো ভাইটাল ক্যাপাসিটি, সেটা হলো ভাইটাল ক্যাপাসিটি। সেই জিনিসটা কি? ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটির বাংলা হলো কি? সর্বোচ্চ বায়ু ধারণ ক্ষমতা। সর্বোচ্চ কি? বায়ু ধারণ ক্ষমতা। তাহলে বায়ু ধারণ ক্ষমতা দেখো আমার কতটুকু আছে? আমার আছে 4500 ml। আমার কতটুকু আছে? 4500 ml। এখন তোমাদের মধ্যে ধরো কেউ বডি বিল্ডার আসো, আসো না, অনেকে বডি বিল্ডার আসো। এখন বডি বিল্ডার কেউ যদি থেকে থাকো, অথবা যেসব মেয়েরা ইয়োগা করো, ঠিক আছে, যারা হলো ডায়েট করো তারা না, যারা ইয়োগা করো, হ্যাঁ, অথবা যারা দৌড়াদৌড়ি করো বা সাইকেল চালাও, তারা যদি জোরে শ্বাস নাও তাদের এখানে ফুসফুসে জমা হবে 6000 ml। কোনো মেয়ে কি সাইকেল চালাই থাকলে বলো, তার সে দেখি কে কে মনে করো তার 6000 ml জমা হয়েছে। 6000 ml কাদের জমা হয়? ফৌজিয়া, জান্নাতুল, তাহরিন, মাশাল্লাহ, সাদিয়া, রীতি, শতাব্দী, জয়া, স্বর্ণা, ফারজানা, শিহাব, শাহরিয়ার। আচ্ছা সাবাস, সবাই সাইকেল চালায়। আমি এই কিছুদিন আগে সাইকেল চালানো বন্ধ করছি, কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে, ধরো বছর, 2 বছর, 3 বছর, 2 বছর হবে, এর বেশি হবে না। আমার সাইকেল এখনো আমার বাসার সামনে আছে। যারা আমার বাসায় আসছো তারা দেখছো, নাদিমরাও হয়তো দেখছো আমার বাসায় যারা আসছো। তো আমার বাসায় আসলে তোমরা দেখতে পাবা যে সাইকেলটা আছে। আমি আমার এই সাইকেল কখনোই কিছু করি না, এটা আমার অনেক প্রিয় একটা সাইকেল। তো যাই হোক, 6000 ml যারা হলো এরকম সাইকেল চালায় তাদের হলো 6000 ml বাতাস জমা হয়েছে। কত ml? 6000 ml বাতাস জমা হয়েছে। তাহলে তুমি নিজেকে তাহলে আজকে থেকে কি মনে রাখবা? তুমি হলো একজন অ্যাথলেট। তুমি একজন কি? অ্যাথলেট, দৌড়বিদ, বা তোমার হলো কি, তুমি হলো নিজেকে কি মনে রাখবা? তুমি একজন খেলোয়াড়, বডি বিল্ডার, এসব ফিল করবা, ঠিক আছে? তাহলে তোমার 6000 ml। আর আমার হলো যারা হলো কিছুই করে না, খায়, ঘুমায়, পরে, আবার খায়, ঘুমায়, পরে, আবার খায়, ঘুমায়, পরে, তাদের হলো 4500 ml। এইসব পাপি বান্দাদের কত ml ভাইটাল ক্যাপাসিটি? 4500 ml, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এবার আসি সবার, এই যে নর্মালি বলছিলাম আমি নর্মালি যতটুকু বাতাস নিচ্ছি, এই নর্মালি, হ্যাঁ আবার আগের মতো হয়ে যাবে। তাহলে দেখো, নর্মালি যদি শ্বাস নিই তাহলে ফুসফুসে কি পরিমাণ বাতাস জমতেছে? এতটুকু বাতাস জমতেছে, হ্যাঁ। নর্মালি যদি আমরা শ্বাস নিই, যে পরিমাণ বাতাস জমে সেটা হলো, কতটুকু বাতাস আমরা নর্মালি গ্রহণ করি? মাত্র 500 ml। নর্মালি আমরা কতটুকু? 500 ml বাতাস
গ্রহণ করি, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। এটাকে বলা হয় কি? টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউম যেটা সেটা হলো আমরা নর্মালি যেটুকু বাতাস নিয়ে থাকি। এখন ধরো আমরা জানি কেউ মারা গেলে তার আর শ্বাস গ্রহণের ক্ষমতা থাকে না, কিন্তু তারপরও তার ফুসফুসের একটা লেয়ার পর্যন্ত বাতাস জমা থাকে। এটা তুমি জীবিত থাকো আর মৃত থাকো, এই বাতাসটা, এই পরিমাণ বাতাস তুমি সর্বোচ্চ জোরে যদি শ্বাস ফেলো, অর্থাৎ বাতাস বের করে দাও, তারপরও কিছু পরিমাণ বাতাস ফুসফুসে থেকে যাবে। ঠিক আছে? এই যে পরিমাণ বাতাস সব সময়, এটা জীবিত থাকো আর মৃত থাকো যখনই যাও ফুসফুসে থেকে যায়, সেই পরিমাণ বাতাসকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। সেটাকে কি বলা হয়? রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমের আরেকটা বাংলা নাম হলো অবশিষ্ট বায়ুমান। তো ওই অবশিষ্ট বায়ুর পরিমাণ কত ml? 1500 ml। মনে থাকবে তাহলে? এবার বলো টাইডাল ভলিউম কত? 500 ml। রেসিডুয়াল ভলিউম কত? সবসময় অবশিষ্ট থাকে 1500 ml। ভাইটাল ক্যাপাসিটি কতটুকু? ভাইটাল ক্যাপাসিটি একজন মানুষের, কোনো কিছু বলি না, একজন মানুষের ভাইটাল ক্যাপাসিটি 4500 ml। যদি বলি দৌড়বিদ বা অ্যাথলেটদের কতটুকু? 6000 ml। বুঝা গেছে কথাটা? এখন এই ফুসফুসের কাজ কি? দেখো, চ্যাপ্টারটা যদিও সহজ কিন্তু অনেক তথ্য, কিন্তু ঠিক না? না, এটা দিয়ে কিছুই করা যাবে না, এখানে কিন্তু অনেক কিছু জানার আছে। তোমরা আশা করি বুঝতেছো, এই চ্যাপ্টারে কিন্তু ছোট হলেও অনেক কিছু জানার আছে। ফুসফুসের কাজ কি? ফুসফুসের প্রথম কাজ হলো অ্যানজিওটেনসিন 1। এটা তো তোমার শ্বাস গ্রহণে সাহায্য করে, শ্বাস শ্বসনে সাহায্য করে, 1 নম্বর কাজ। আর এর পরের কাজগুলো কি দেখো? অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে পরিণত করে কে? অ্যানজিওটেনসিন 2 তে পরিণত করে কে? সেটা হলো ফুসফুস। তাহলে এটা গেল একটা কাজ। এবার দেখো, আমরা যে অনেকে দেখবা, কিছু কিছু মানুষ দেখবা, তারা কারণে অকারণে বেশি কথা বলে, বেশি হাইপার অ্যাক্টিভ হয়, তারপর হলো প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কাজ বেশি করে। এরা হলো, তাদের হলো কোন হরমোনটা বেড়ে যায়? অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। যেমন তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে দেখবা অনেক বেশি স্ট্রেস হয়ে গেছে, বা অনেক সময় দেখা যাচ্ছে মাথা কাজ করতেছে না, তখন তোমারে কি বলে? জোরে জোরে শ্বাস নিতে বলে না? বলে কিনা? বলে না জোরে শ্বাস নিতে? এই কথাটা কি তোমরা শুনছো? জোরে শ্বাস নিতে কিন্তু সবাইরে বলা হয় পরীক্ষার সময় বা আগে। কারণ কি? আমাদের তখন কি হয়, আমাদের এই হরমোন সিক্রেশন গুলা বেড়ে যায়, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। আমরা টেনশনে পড়ে যাই, ঘামতে থাকি। ঠিক আছে? বুঝতে পারছো? আমরা ঘামতে থাকি, অনেক হয়। তো এই সময় বলা হয় জোরে শ্বাস নিতে, পরীক্ষার আগ মুহূর্তে জোরে শ্বাস নিয়ে পরীক্ষা শুরু করতে। ঠিক আছে? এর কারণ হলো মানুষের রাগ, তারপর হলো মানুষের মাথা গরম করে দেওয়া হরমোন, এটা হলো অ্যাড্রেনালিন। তাহলে চিন্তা করো, যখন তুমি জোরে জোরে শ্বাস নিবা, এই হরমোনগুলা নিষ্ক্রিয় হয়ে যায়। তার মানে ফুসফুসের কাজ কি? অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনকে কি করে দেওয়া? নিষ্ক্রিয় করে দেওয়া। ঠিক আছে? তাহলে এই কাজটা হলো খুব জরুরি। যারা হলো একটু টেনশনে থাকো, তারা হলো জোরে জোরে শ্বাস নিতে থাকবা পরীক্ষার আগে। বুঝতে পারছো জিনিসটা? আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবা, পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষা আমি খুব বেশি যেটা হয়, অনেক ভালো স্টুডেন্টকে খুব বেশি ঘাবড়ে যেতে দেখি। তো এই জিনিসটা হইতে যায়, তুমি কুল মাইন্ডে পরীক্ষা দিতে যাবা, মনে করবে এটা জাস্ট একটা মডেল টেস্ট। এখন যেমন আসো না, যে পরীক্ষা দিতে যাচ্ছি, ভাইয়ার ওখানে কি পাবো কি পাবো না এটা নিয়ে কোনো টেনশন নাই, এরকম একটা টেনশন ছাড়াই পরীক্ষা দিতে যাবা। টেনশন কাজ করবে স্বাভাবিক, কিন্তু তুমি চেষ্টা করবা সেই জিনিসটা যাতে তোমার না হয়। আচ্ছা, যাই হোক, আমরা পরেরটাতে যাই। এটা হলো কি কি সংশ্লেষণ করে? এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ব্রেডিকাইনিন, এই দুইটা জিনিস কি করে? সংশ্লেষণ করে। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ব্রেডিকাইনিন। এখন প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ, এই দুইটা হলো তারা কি করে? সংশ্লেষণ করে।
তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি কেউ বলতে পারবা? এটা হলো দেহের তাপমাত্রা বাড়াই দিতে পারে প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, দেহের তাপমাত্রা বাড়াই দিতে পারে, অর্থাৎ ফিভার সৃষ্টি করতে পারে এই প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলা সংশ্লেষণ করে ফুসফুস। ফুসফুস কি কি সংরক্ষণ করে, অর্থাৎ কি কি জমা রাখতে পারে? সংরক্ষণ করে সেরোটোনিন এবং হিস্টামিন। সেরোটোনিন এবং হিস্টামিন। হিস্টামিন হলো অ্যালার্জি। এখন হিস্টামিন সংরক্ষণ যেহেতু করে, চিন্তা করো যাদের হলো অ্যাজমা থাকে অ্যালার্জির কারণে, তাদের এই অ্যালার্জির পেছনে দায়ী হলো ফুসফুস কি সংরক্ষণ করে দেখেই, হিস্টামিন সংরক্ষণ করে দেখেই অ্যাজমা হয় অ্যালার্জির কারণে। তাহলে ফুসফুস চাইলেই এই খারাপ জিনিসটা সংরক্ষণ না করলেই পারতো, তাই না? সেরোটোনিন এবং হিস্টামিন কি করে সংরক্ষণ করে? কে? ফুসফুস। তাহলে আমরা ফুসফুসের কাজ মোটামুটি সবাই ক্লিয়ার আশা করি। কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন আশা করি নাই। আচ্ছা, না এটা হলো জেনেটিক্যাল একটা ইফেক্ট আছে অ্যাজমাতে। তো এখন দেখো শ্বসন হলো দুই ধরনের থাকে, একটা হলো তোমার বাহ্যিক শ্বসন, একটা হলো অভ্যন্তরীণ শ্বসন। বাহ্যিক শ্বসন মানে যেটা ফুসফুসে হচ্ছে এটা হলো বাহ্যিক শ্বসন, আর যেটা তোমার কোষের ভেতরে হয় সেটাকে বলা হয় ভিতরের শ্বসন। ভিতরের শ্বসনকে আমরা একটু সুন্দর করে যদি বলি তাহলে এটাকে অন্তঃশ্বসন বলে। কি বলা হয়? অন্তঃশ্বসন বলে। আমরা এতক্ষণ যেগুলো পড়তেছিলাম সেগুলো ছিল বহিঃশ্বসন। ঠিক আছে, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন দুইটা ভাগে ভাগ হয়। তাহলে অন্তঃশ্বসন কোথায় হয়? কোষের ভিতরে। কোষের ভিতরে। এখন কোষ কোথায়? এটা দেহ কোষ হইতে পারে, রক্তের কোষ হইতে পারে, বা রক্ত হইতে পারে। এখানে যেটা হয় সেটা হলো অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন কোথায় হয়? ফুসফুসে। আবারও বলতেছি, বহিঃশ্বসন কোথায় হয়? ফুসফুসে। আর অন্তঃশ্বসন কোথায় হয়? দেহকোষ ও রক্তে। চিন্তা করবা, বহিঃশ্বসন মানে বাইরের সাথে সরাসরি সংযোগ। এখন অন্তঃশ্বসনে বাইরের সাথে সরাসরি সংযোগটা নাই। আচ্ছা, এখন আসি আমরা এই যে শ্বসনের যেটা হয় শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। শ্বসনকে যদি আমরা এই দুইটা ভাগে ভাগ করি, কি বলি? শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। চিন্তা করো, এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এই দুইটা জিনিসের সাথে টোটালি সম্পর্ক আছে যে জিনিসটার, তার নাম হলো ডায়াফ্রাম। ধরো এটা হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপর ফুসফুসটা বসানো আছে। এখন এই ডায়াফ্রাম যদি সংকুচিত হয়, এখন এই ডায়াফ্রামটা যদি সংকুচিত হয় তাহলে ফুসফুস প্রসারিত হয়। এখন ডায়াফ্রামটা কখন সংকুচিত হয়? আমাদের আমাদের যে বুকের সামনের দিকে কিছু কি আছে, তোমার ইন্টারকোস্টাল পেশি আছে। কি আছে? ইন্টারকোস্টাল পেশি আছে। তো এগুলো হলো রিবস এর মাঝখানে মাঝখানে। রিবস মানে পরশুকা। তোমরা বুক যেটা আছে সেটা আর কি। যখন দেখো শ্বাস টানো, বুকটা একটু উপরের দিকে উঠে আসে না? একটু শ্বাস টানো তো, দেখো তো, একটু ভালো করে শ্বাস নাও। বুকটাও দেখবা, বুকটা কোন দিকে উঠে আসতেছে? উপরের দিকে উঠে আসে। উঠে উঠে আসে কিনা? উঠে আসে, তাই না? আচ্ছা, আর হলো দেখবা উঠে আসার সাথে সাথে বুকটা উপরের দিকে উঠে আসে, বুকটা উপরের দিকে উঠে আসে এবং ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়। ডায়াফ্রামটা কি হয়? নিচের দিকে নেমে যায়। তখন কি হয়? তাহলে এই দুইটা অঞ্চলের মাঝখানে, দুইটা অংশের মাঝখানে বড় অঞ্চল সৃষ্টি হয়। যত বড় অংশ হবে, চিন্তা করো, যত বড় জায়গা থাকবে, যত বড় জায়গা হবে ফুসফুস তত বেশি কি হতে পারবে? প্রসারিত হইতে পারবে। তাহলে এই যে ইন্টারকোস্টাল পেশির কি ভূমিকা আছে শ্বসনে? আছে, তবে মূল ভূমিকাটা হলো ডায়াফ্রামে। ডায়াফ্রাম সংকুচিত হবে, ডায়াফ্রাম সংকুচিত হবে, ফুসফুস প্রসারিত হবে। এবং এই ফুসফুসের প্রসারণে আরো একটা ভূমিকা রাখতেছে কে? সেটা হলো কে? ইন্টারকোস্টাল পেশিগুলা। ইন্টারকোস্টাল পেশিগুলা কি হয়ে গেলে, তোমার সংকুচিত হয়ে গেলে বুকটা, আমাদের বুকটা বাংলায় মনে রাখো, শুধু বুকটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ইন্টারকোস্টাল পেশি সংকোচন এবং ডায়াফ্রামের সংকোচন, এই দুইটার কারণে কি হয়? আমাদের বক্ষ গহ্বরের ব্যাস বেড়ে যায় এবং ফুসফুস প্রসারিত হতে পারে। তাহলে আমি একটু লিখি, কি কি? ডায়াফ্রামের সংকোচন, ডায়াফ্রামের সংকোচন এবং ইন্টারকোস্টাল পেশির সংকোচন। এই দুইটা সংকোচনের কারণে
ডায়াফ্রামের সংকোচনের কারণে নিচের দিকে পরিমাণ বেড়ে যায়, ইন্টারকোস্টাল পেশি সংকোচনের কারণে উপরের দিকের অংশের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বক্ষ গহ্বরের ব্যাস কি হয়ে যাচ্ছে, বক্ষ গহ্বরের ব্যাস বেড়ে যায়। বক্ষ গহ্বরের ব্যাস বেড়ে গেলে শ্বাস গ্রহণে সুবিধা হয়। তাহলে শ্বাস গ্রহণ আমরা কখন বলতেছি, ফুসফুস কি হচ্ছে, শ্বাস গ্রহণের সময় ফুসফুস কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তাহলে শ্বাস গ্রহণ নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে তোমাকে যদি বলি আমি শ্বাস ত্যাগের সময় কি হবে, আলাদা করে কি আর লিখে দিতে হবে? শ্বাস ত্যাগের সময় কি হবে, ডায়াফ্রাম কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, ইন্টারকোস্টাল পেশি কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, বক্ষ গহ্বরের ব্যাস কি হয়ে যাবে, কমে যাবে, এবং ফুসফুস কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে এটা হলো শ্বাস ত্যাগ। তাহলে এর মধ্যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, আমি শ্বাস ত্যাগটা আর লিখে দিচ্ছি না, আশা করি সবাই পারবা। এটার উল্টাটা, শ্বাস গ্রহণ হলো সক্রিয় প্রক্রিয়া, কারণ তোমার শক্তি লাগে। দেখো, শ্বাস যে গ্রহণ করতে বলছিলাম না, জোরে শ্বাস নিতে বলছিলাম, যাদের কষ্ট হয়েছে এটা করতেও তারা হয়তো বুঝবা না, যারা শ্বাসটা জোরে নিছো তাদের কিন্তু একটা কষ্ট হয়েছে, যে বুকটা উপরের দিকে তুলতে কিন্তু একটা এনার্জি লাগে, এটা ফিল করছো। কিন্তু নামার সময় দেখবা তোমার কিছুই করা লাগে না, এটা নিজে নিজে নেমে গেছে। কারণ এটা শ্বাস ত্যাগটা কি ধরনের প্রক্রিয়া, নিষ্ক্রিয় প্রক্রিয়া। এখন এই যে একবার শ্বাস গ্রহণ একবার শ্বাস ত্যাগ, এটা হলো একটা ছন্দময় প্রক্রিয়া। কেউ কি পারবা টানা 50 বার শ্বাস গ্রহণ করতে? পারবা না। ঠিক আছে, একটা সময় না একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, কারণ একবার শ্বাস গ্রহণ করলে আরেকবার ত্যাগ করতে হবে। এটা একটা ছন্দময় প্রক্রিয়া। এই ছন্দটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? মেডুলা। সাবাস বিশাল, এটা কে নিয়ন্ত্রণ করে? মেডুলা। এখন দেখো, ছন্দটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের মেডুলা। আর আমাদের এই যে ছন্দের সাথে সাথে একটা হারও আসে। হার মানে কি, একবার কতবার হচ্ছে, মিনিটে 14 থেকে কতবার, মিনিটে 14 থেকে 18 বার হয়, ঠিক না? এই শ্বসনের হারটা কে নিয়ন্ত্রণ করে? সে, তার নাম কি? শ্বসনের হার নিয়ন্ত্রণ করে হলো পন্স। শ্বসনের হার নিয়ন্ত্রণ করে কে? পন্স। আচ্ছা, 14 থেকে 18 বার পার মিনিট, এটা হলো সাবাস, সবারই আনসার হচ্ছে। বিশালের আনসার হয়েছে, তারপরে হলো তোমার জেমি, অর্পিতা, সাইদুল, আচ্ছা, তারপর হলো তোমার ফারজানা, শৌকত, সবারই আনসার ঠিক আছে। এটা হলো পন্স। আচ্ছা, ঠিকই আছে। এখন দেখো, নর্মালি 14 থেকে 18 বার পার মিনিটে হলো কি হয়, শ্বাস গ্রহণ বা ত্যাগ হয়, এটা হলো স্বাভাবিকভাবে। কিন্তু একজন নবজাত শিশুতে নবজাত শিশুতে বেশি বেশি পরিমাণে শ্বাস গ্রহণ বা ত্যাগ হবে। কতবার? নবজাত শিশুতে 40 বার হয় প্রতি মিনিটে। কতবার? 40 বার। যারা ব্যায়াম করে, তুমি 6 তলা বা 5 তলা, যারা 5 তলায় বা যারা উপরের দিকে একটু থাকো, সিঁড়ি বেয়ে উঠলে দেখবা প্রচুর শ্বাস গ্রহণ আর ত্যাগ হচ্ছে। হ্যাঁ, তার মানে কি, ব্যায়াম করলেই শ্বসনের হার কি হয়ে যাবে, ব্যায়াম করলে শ্বসনের হার বেড়ে যাবে। এখন তোমরাই বললা যে শ্বসনের কেন্দ্র, শ্বসনের হার বা শ্বসনের ছন্দ। তাহলে শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা, শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে কে? মেডুলা। আর শ্বসনের হার নিয়ন্ত্রণ করে কে? পন্স। তো মেডুলাতে দুইটা কেন্দ্র আছে, মেডুলাতে দুইটা কেন্দ্র আছে ছন্দ নিয়ন্ত্রণের জন্য, পন্সেও দুইটা কেন্দ্র আছে হার নিয়ন্ত্রণের জন্য। প্রথমে যাই এই মেডুলা। এই যে মেডুলাতে হলো শ্বসনের হার যে দুইটা নিয়ন্ত্রণ করে, দুইটা কেন্দ্র, দুইটা হলো, একটা হলো ডি আর জি, একটা হলো ভি আর জি। ডি আর জি হলো ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর ভি আর জি হলো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। কি বললাম? ডিআরজি ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ভিআরজি হলো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ একটা প্রশ্বাস কেন্দ্র, একটা হলো নিঃশ্বাস কেন্দ্র। পন্সেও দুইটা কেন্দ্র থাকে। পন্সের কেন্দ্র দুইটার নাম হলো নিউমোটেক্সিক এবং এনিউস্টিক স্নায়ু কেন্দ্র বলা হয় এগুলাকে। নিউমোটেক্সিক এবং এনিউস্টিক, দুইটা হলো
দুইটা কেন্দ্র থাকে কোথায়? পন্সে। তাহলে মোট কেন্দ্র কয়টা হয়ে গেল? ডিআরজি ভিআরজি কয়টা হয়ে গেল? দুইটা। নিউটেক্সিক এবং এনইউএসটি কয়টা হলো? দুইটা। টোটাল কয়টা হয়ে গেল? চারটা। তাহলে শ্বসনের কেন্দ্র কয়টা? শ্বসনের কেন্দ্র হলো টোটাল কয়টা? চারটা। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ডিআরজি হলো, হ্যাঁ ডিআরজি হলো প্রশ্বাস কেন্দ্র আর ভিআরজি হলো নিঃশ্বাস কেন্দ্র। এটা তো বলে দিলাম একবার, আবার লিখে দিতে হবে। আচ্ছা দেখো লিখে দিছি, যাও। এখন তাহলে এটা গেল আমাদের শ্বসনের তাহলে টোটাল কথাবার্তা। এখন দেখো শ্বসনের হার কখন বেড়ে যায় কখন কমে যায়। শ্বসনের হার চিন্তা করো, যদি কোনো রুমে অক্সিজেনের পরিমাণ বেশি আছে, অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে গেলে তোমার তোমার শ্বসনের জন্য অক্সিজেন দরকার, তাহলে তোমার বেশি একটা কষ্ট করে শ্বসন মানে জোরে জোরে শ্বাস নিতে হবে না। কিন্তু কোথাও যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে শ্বসন তোমাকে কি করতে হবে? তোমাকে অক্সিজেন খুঁজে বের করতে হবে, তোমার ফুসফুসে অক্সিজেন পৌঁছাইতে হবে, তোমার নাককে কি করতে হবে? অক্সিজেন খুঁজে বের করতে হবে, তোমার জোরে জোরে শ্বাস নিতে হবে। তাহলে যেখানে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, শ্বসন হার কি হয়ে যাবে? শ্বসন হার বাড়ে। এবার চিন্তা করো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, শ্বসন হার বাড়বে নাকি কমবে বলতো? শ্বসন হার বাড়ে নাকি কমে? বাড়ে। তাহলে অক্সিজেন কমলে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে শ্বসন হার বাড়ে। এখন যদি বলে কখন দ্বিগুণ হয়ে যাবে, যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নর্মালের চেয়ে 0.25% বেড়ে যায়, তাহলে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, শ্বসন হার কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। অক্সিজেনের পরিমাণ কতটুকু হলে শ্বসন হার দ্বিগুণ হবে? অক্সিজেনের পরিমাণ যদি 20% থেকে কমে, 20% থেকে কমে যদি কত হয়? 5% হয়। 20% থেকে কমে যদি কি হয়? 5% হয়, তখন শ্বসন হার কি হয়? দ্বিগুণ হয়। অর্থাৎ 20% থেকে কমে যদি কতটুকু হয়? 5% হয়, তখন শ্বসন হার কি হবে? দ্বিগুণ হবে। এখন আসি শ্বসনের, এবার আসি বিনিময়। আচ্ছা, এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই যে বিনিময়টা হয়, এই বিনিময়ে ভূমিকা রাখে যে জিনিসটা, সেটা হলো শ্বাসরঞ্জক, বিশেষ করে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কিন্তু কার্বোমিনো হিমোগ্লোবিন এবং হলো অক্সিজেন যখন পরিবহন করে তখন অক্সিহিমোগ্লোবিন গঠন করে। তো এই হিমোগ্লোবিন জিনিসটা হলো শ্বাসরঞ্জক। হিমোগ্লোবিন জিনিসটা হলো শ্বাসরঞ্জক। এই এরকম অনেকগুলা শ্বাসরঞ্জক আছে, যেমন হিমোসায়ানিন, হিমিরিথ্রিন, ক্লোরোক্লোরিন, হিমোগ্লোবিন, এটা তো আর বলেই ফেললাম। আচ্ছা, হিমোগ্লোবিন হলো কাদের পাওয়া যায়? ভার্টিব্রেটস এর। ভার্টিব্রেটস এর ক্ষেত্রে হলো কি পাওয়া যায়? হিমোগ্লোবিন পাওয়া যায়। আচ্ছা, হিমোগ্লোবিনের পরে হিমোসায়ানিন। হিমোসায়ানিন কাদের পাওয়া যায়? হিমোসায়ানিন কাদের পাওয়া যায়? হিমোসায়ানিন পাওয়া যায় হলো মলাস্কা এবং আর্থ্রোপোডাতে। মলাস্কা এবং আর্থ্রোপোডাতে হলো কি পাওয়া যায়? হিমোসায়ানিন। হিমিরিথ্রিন কাদের পাওয়া যায়? হিমিরিথ্রিন কাদের পাওয়া যায়? সাইপোনকিউলিটস, তারপর হলো তোমার ব্রাকিওপায়ার্স। এগুলো মনে হয় আসমল স্যারের বইয়ে নাই, তো তোমাদের হলো লিখতে হবে বা পড়তে হবে, যেটাই করো। আর হলো ক্লোরোক্লোরিন কোথায় পাওয়া যায়? এগুলো একটু মুখস্থ করতে পারলে ভালো, এগুলো হলো তোমার ভার্সিটির জন্য বেশি জরুরি। ক্লোরোক্লোরিন হলো পলিকেটসে। প্রথমটা ভালো করে খেয়াল করো যে ভার্টিব্রেটসে হলো হিমোগ্লোবিন পাওয়া যায়। এই হিমোগ্লোবিনের ওজন কত? হিমোগ্লোবিনের আণবিক ওজন কত? হ্যাঁ অনিন্দিতা ওখানে আছে, তুমি আলিমে পাবা। আচ্ছা, হিমোগ্লোবিনের ওজন কত বলো তো? হিমোগ্লোবিনের ওজন, আচ্ছা পারবা না, 64,450 ডাল্টন। ঠিক আছে। আর এই হিমোগ্লোবিন হলো দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হলো হিম আর একটা হলো কি? গ্লোবিন। একটা হলো হিম আর একটা হলো কি? গ্লোবিন। এখন খেয়াল করে হিম এবং গ্লোবিন এই দুইটা অংশের অনুপাত কত? হিম এবং গ্লোবিন অংশের অনুপাত কত? হিম এবং গ্লোবিন অংশের অনুপাত হলো 1:25। 1:25। এখন দেখো হিমের মধ্যে আমরা কি জানি? হিমের মধ্যে আয়রন থাকে, তাই না? এগুলো আমি আগেও একবার কোথাও জানি বলছিলাম মনে হচ্ছে। হিমের মধ্যে কি থাকে? আয়রন থাকে। এই আয়রনের পরিমাণ কত পার্সেন্ট? হিমের মধ্যে আয়রনের পরিমাণ কত?
33.33%। এটা তোমাদের আমি বলছিলাম, যদি মনে রাখতে পারো, রক্ত চ্যাপ্টারে মেবি, হ্যাঁ ভেরি গুড, রক্ত চ্যাপ্টারে পড়ছিলাম। তো দেখো এই যে আমাদের বডিতে লোহা বা আয়রন কতটুকু থাকে, আমাদের বডিতে লোহা বা আয়রন হলো 4 to 5 গ্রাম থাকে, এটা হলো স্বাভাবিকভাবে থাকে, এর বেশি না। এখন দেখো এতটুকু আমরা খেয়াল রাখি, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে হিমের মধ্যে খেয়াল করো, হিম হলো একটা পাইরল জাতীয় রঞ্জক। হিম, এই যে হিম যেটা, এটা হলো পাইরল জাতীয় একটা রঞ্জক। এই পাইরল জাতীয় রঞ্জক কেন? মূলত হিমের কারণে কিন্তু তোমার রক্তের বর্ণ কিন্তু কি হয়, লাল হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে হিমোগ্লোবিন, একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে? একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, 4টি অক্সিজেন অণুর সাথে কি হতে পারে, যুক্ত হতে পারে একটা হিমোগ্লোবিন। এই একটা হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণটা পুরুষে কতটুকু থাকা ভালো এবং স্ত্রীতে কতটুকু থাকা ভালো? পুরুষে হিমোগ্লোবিন 15.8 গ্রাম পার 100 ml রক্ত, অর্থাৎ 100 ml রক্ত নিলে সেখানে যদি 15.8 গ্রাম হিমোগ্লোবিন থাকে তাহলে এটা হলো স্বাভাবিক। আর স্ত্রীদের ক্ষেত্রে, এটা হলো পুরুষের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে সবসময় সবকিছু একটু কম থাকে, এটাও একটু কম, সেটা কত, 13.7 গ্রাম পার 100 ml রক্ত। বুঝা গেছে? হিমোগ্লোবিনের ছোট ভাই বলা হয় মায়োগ্লোবিনকে, ঠিক আছে। মায়োগ্লোবিন নামের প্রায় কাছাকাছি। এই মায়োগ্লোবিনটা কোথায় পাওয়া যায়? এই মায়োগ্লোবিনটা কোত্থেকে পাওয়া যায়? অস্থি পেশিতে, অর্থাৎ জয়েন্টে, ধরো তোমার হাড্ডির সাথে যেসব পেশি লেগে আছে, অস্থি পেশি মানে কি, সহজ কথাই হলো ঐচ্ছিক পেশি যেগুলো আছে, এই অস্থির পেশিগুলা থেকে এই মায়োগ্লোবিনটা তোমার খরিত হয়। বিশেষ করে একটিন এবং মায়োসিনের যখন সংঘর্ষ হয় তখন হলো এই মায়োগ্লোবিনটা খরিত হয়। একটা মায়োগ্লোবিন একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে? একটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। বুঝা গেছে কথাটা? এখন এই যে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহনটা দুই ভাবে হয়ে থাকে, তাই না? একটা হলো ভৌত দ্রবণ রূপে, আর একটা হলো রাসায়নিক যৌগ রূপে। বলতো ভৌত দ্রবণ রূপে কতটুকু অক্সিজেন পরিবাহিত হয়? ভৌত কত পার্সেন্ট, পার্সেন্টে হিসাব করবা, ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? ভৌত দ্রবণ রূপে একজন দিছে 5, একজন দিছে 0.2, একজন দিছে হলো 5%। আচ্ছা, তোমাদের সামনে কি বইটই আছে নাকি নাই? বইটই না, না? আচ্ছা ঠিক আছে, তোমরা এটা লিখে রাখো, মেবি বইয়ে নাইও। তো খেয়াল রাখো, এটা ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় 2% এবং রাসায়নিক দ্রবণ রূপে পরিবাহিত হয় 98%। এখানে বইয়ের মধ্যে একটা জায়গায় লেখা হলো, একটু খেয়াল করবা, এখানে আসলে একটু সামান্য ভুল হয়ে গেছে, এটা আর কেন কারেকশন করতেছেন আমি জানি না, যে 100 ml রক্তে 0.2 ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। এটা আসলে হওয়ার কথা ছিল 100 ml রক্তে 2 ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। তাহলে পরীক্ষায় আসলে কি দিবা? পরীক্ষায় আসলে যদি দেখো 0.2 অপশনে দিছে, তার মানে চোখ বন্ধ করে খেয়াল রাখবা তারা 0.2 চাইছে। কিন্তু আমি যদি 2% হিসাব করতে চাই তাহলে কতটুকু আসে? আচ্ছা যাই হোক, এতটুকু আমরা বাদ দিই। তাহলে 100 ml রক্তে খেয়াল করো, 100 ml রক্তে তোমার 2% অক্সিজেন হলো ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। এখানে খেয়াল করো 100 ml রক্তে 0.2 ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে কি হয়, পরিবাহিত হয়। মনে থাকবে, এতটুকু হলো খেয়াল রাখো, বইয়ে যেটা আছে সেটাই খেয়াল রাখবা। আচ্ছা, এখন আসি আমরা কার্বন ডাই অক্সাইড পরিবহন। কার্বন ডাই অক্সাইড পরিবহন হলো তোমার ভৌত দ্রবণ রূপে হতে পারে, তারপর হলো তোমার রাসায়নিক যৌগ রূপে হতে পারে, তাই না? তো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট হয়? 5%, আর বাকি 95% হলো রাসায়নিক যৌগ রূপে। এই রাসায়নিক যৌগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক না? একটা হলো বাইকার্বনেট যৌগ, একটা হলো কার্বামিনো যৌগ। একটা হলো কি কার্বামিনো যৌগ, আর একটা হলো বাইকার্বনেট যৌগ।
কার্বামিনো যৌগ, হ্যাঁ কার্বামিনো যৌগ হলো তোমার কত পার্সেন্ট, 27% বা 10%, বাকি 10%। এখন আমি 27% আর 10% এই দুইটা কেন উল্লেখ করতেছি একটু খেয়াল করবা। তোমরা যারা দেখতেছো আর কি, বইয়ের মধ্যে দেখো আজমল স্যারের মধ্যে দেখবা 27% দিছে, আলিম স্যারের বইয়ে হলো 10% দিকে। এই মানটা হলো 10%টা যেটা, এটা হলো আলিম স্যারেরটা হলো কারেক্ট। আর বাইকার্বনেট যৌগ হলো 65%, আর এটা হলো আলিম স্যারের বই হলো 85%। এখন তুমি বলতে পারো ভাইয়া কোনটা নিব, সবসময় তো ভালো করে বলছিলাম যে কি আজমল স্যার, যদি আজমল স্যারের হিসাব করলে দেখো কত হয়, 5 প্লাস 27 প্লাস 65 কত হয় খেয়াল করো তো, 97%। কিন্তু আলিম স্যারেরটা হিসাব করি তো 5 প্লাস 10 প্লাস 85, আলিম স্যারেরটাই দেখো 100% কিন্তু মিলে গেছে। তারপরও আমরা কোনটা পড়বো, আলিম স্যারেরটা সেকেন্ডারি অপশন, আমরা প্রাইমারি অবশ্যই আজমল স্যার। ঠিক আছে, এখন আসি আমরা বাইকার্বনেট। এই যে বাইকার্বনেট যৌগগুলা দুই ধরনের হতে পারে। বাইকার্বনেট যৌগগুলা কয় ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে বাইকার্বনেট যৌগ। একটা হলো সোডিয়াম বাইকার্বনেট, একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। একটা হলো কি সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট কোথায় পাওয়া যায়, সোডিয়াম বাইকার্বনেট পাওয়া যায় প্লাজমাতে, আর পটাশিয়াম বাইকার্বনেট কোথায় পাওয়া যায়, আরবিসিতে। এর কারণ কি, এখন প্রশ্ন হতে পারে এর কারণ কি। এর কারণ হলো আরবিসির ভেতরে পটাশিয়াম বেশি থাকে, রক্তরসের মধ্যে সোডিয়াম বেশি থাকে। কি বললাম, কোথায় কি বেশি থাকে, এটা নেক্সট জুলজি যেদিন পড়াবো সেদিন আবারও জিজ্ঞেস করবো এটা, কোনটাতে কি বেশি থাকে, আরবিসিতে কি বেশি থাকে। রক্তের ভিতরে, কোষের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, কোষের বাইরে মানে রক্তরসের মধ্যে সোডিয়াম বেশি থাকে। এই জন্য প্লাজমাতে পাওয়া যায় সোডিয়াম বাইকার্বনেট এবং আরবিসির ভেতরে পাওয়া যায় পটাশিয়াম বাইকার্বনেট। রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত পাওয়া যায়, রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পাওয়া যায় কত, 23 থেকে 29 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ছোট্ট একটা এমসিকিউ তোমাদের দিয়ে যাচ্ছি, এটা তোমরা বের করে রাখবা। ক্লোরাইড শিফটের প্রস্তাবক কে, এটা তোমাদের বাড়ির কাজ। ক্লোরাইড শিফটের প্রস্তাবক কে, এটুকু হলো ক্লোরাইড শিফট, যেটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়। এটার আবিষ্কারক কে, পুরা নাম ভালো করে শিখবা, পুরা নাম ভালো করে শিখবা, ঠিক আছে। পুরা নাম, এটা তোমার বাড়ির কাজ দিলাম, এটা তোমরা নোট করার সময় তুলবা, সহজ বাড়ির কাজ। হ্যাঁ, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার জান্নাতুল। আচ্ছা, এখন আসি আমরা আমাদের যে সাইনাস কি হয়, যেগুলো হলো বাতাস জমা করে, তাই না। সাইনাস হলো সেই সব জায়গা যেখানে হলো বাতাস জমা হইতে পারে। তো বাতাস জমা হয় যে জায়গা, সেটাকে আমরা কি বললাম, সাইনাস। এই সাইনাসে যদি বাতাস না থেকে কি হয়, তোমার পানি জমে যায়, দূষিত পানি জমে যায়, তখন সেই রোগটাকে আমরা নামকরণ করি কি, সাইনোসাইটিস। তো আগে জেনে আসি সাইনাস কয় জোড়া পাওয়া যায়। সাইনাস থাকে হলো মানুষের দেহে কয় জোড়া সাইনাস থাকে বলতো, 4 জোড়া সাইনাস থাকে। কি কি, ম্যাক্সিলারি সাইনাস, ঠিক না, তারপর হলো কি ফ্রন্টাল সাইনাস, তারপরে কি থাকে এথময়েডাল সাইনাস এবং স্ফেনয়েডাল সাইনাস। ঠিক আছে, তাহলে এম এফ ই এস, ঠিক আছে, এম এফ ই এস। তো আমরা ফেমস মনে রাখি, আমি নরমালি ফেমস হলো কি ফ্রন্টাল, এথময়েডাল, ম্যাক্সিলারি এবং স্ফেনয়েডাল, এই সাইনাস গুলা থাকে। এখন ম্যাক্সিলারি সাইনাস কোথায় থাকে, ম্যাক্সিলারি অঞ্চলে। ফ্রন্টাল মানে হলো কপাল, ফ্রন্টাল সাইনাস তাহলে কোথায় থাকবে, চোখের নিজানা উপরে। কপালটা কোথায়, মানুষের কপাল কোথায়, চোখের উপরে থাকে। আচ্ছা, এথময়েড সাইনাস গুলা দুইটা চোখের মাঝখানে, আর স্ফেনয়েড সাইনাস হলো এথময়েড সাইনাস পিছনে পিছনে থাকে। ঠিক আছে, এথময়েড সাইনাস পিছনে পিছনে হলো কি থাকে, স্ফেনয়েড সাইনাস থাকে। আচ্ছা, এই সাইনাস গুলাতে বললাম কি, যদি নর্মালি বাতাস থাকে, যদি বাতাস না থেকে, এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, তাহলে কয় জোড়া সাইনাস থাকে, 4 জোড়া, খেয়াল রাখবা। যদি এখানে বাতাস না থেকে পানি পূর্ণ হয় এবং সেই পানিগুলাতে যদি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলার আক্রমণ হয়,
তখন সেটাকে বলা হয় সাইনোসাইটিস। সাইনোসাইটিস কয় ধরনের আছে? সাইনোসাইটিস আছে দুই ধরনের, একটা হলো অ্যাকিউট সাইনোসাইটিস, একটা হলো অ্যাকিউট সাইনোসাইটিস আর একটা হলো ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস যেটা 4 থেকে 8 সপ্তাহ স্থায়ী হয়। কত সপ্তাহ স্থায়ী হলে? 4 থেকে 8 সপ্তাহ স্থায়ী হলে সেটাকে বলা হয় অ্যাকিউট সাইনোসাইটিস। আর ক্রনিক সাইনোসাইটিস কোনটা? 2 মাসের বেশি সময় যদি লাগে। কয় মাসের বেশি সময় লাগলে? 2 মাসের বেশি সময় যদি স্থায়ী হয় সেটাকে বলা হয় ক্রনিক সাইনোসাইটিস। সাইনোসাইটিস সাইনোসাইটিস কেন হয়? শুরুতে বললাম ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলা যদি কি হয়, এগুলা যদি লিকুইডের মধ্যে পাওয়া যায়। তো কোন কোন ভাইরাস হইতে পারে, ভাইরাসগুলা কোন কোন ব্যাকটেরিয়া হইতে পারে সেটা একটু দেখে আসি। ভাইরাস কোনটা কোনটা হইতে পারে? সিনসাইটিয়াল ভাইরাস, ঠিক আছে, এটার আমরা হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস HRSV বলে। তারপর হলো প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপরে কি আছে? মেটা নিউমো ভাইরাস, মেটা নিউমো ভাইরাস, মেটা নিউমো ভাইরাস। এগুলো হলো, এই ভাইরাসগুলো হলো তোমার আক্রমণ করতে পারে। আর ব্যাকটেরিয়ার মধ্যে হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এই দুইটা আপাতত মনে রাখো। আর এখন অন্যান্য কোন কোন রোগের কারণে হলো সাইনোসাইটিস হতে পারে? অন্য অন্য কোন রোগের কারণে? অন্য রোগের কারণের মধ্যে যদি বলি, ধরো কারো হলো পলিপ হয়েছে। পলিপ মানে কি? নাকের ভেতরে মাংস জমে যাওয়াকে বলা হয় কি? পলিপ। পলিপ হয়েছে, হ্যাঁ, পলিপ হলে হলো তোমার কি হয়? নাকের ভেতরে যদি মাংস জমে যায়, পলিপ হয়, সেটা এই পলিপের কারণে ক্রনিক সাইনোসাইটিস হয়। নাসা লসিকা নালী, নাকের ভিতরে নাসা গলবিল মনে আছে? ছবি আঁকছিলাম। এই নাসা গলবিলের ভিতরে যদি, নাসা গলবিলের ওই অঞ্চলে যদি কোনো লসিকা, কোনো লসিকা গ্রন্থি, কোনো লসিকা গ্রন্থি যদি ফুলে যায়, কোনো লসিকা গ্রন্থি যদি ফুলে যায়, তখন যে জিনিসটা হয় সেটাকে বলা হয় এডিনয়েড। তাহলে দেখো, লসিকার কারণে কিন্তু সাইনোসাইটিস হতে পারে, এডিনয়েডের কারণে সাইনোসাইটিস হতে পারে। অ্যালার্জি জনিত কারণে যাদের ফিভার আসে সেটাকে বলা হয় হে ফিভার। এই হে ফিভারের কারণে, এই হে ফিভারের কারণে তোমার কি হতে পারে? অ্যালার্জিক ফিভার, এটার কারণেও সাইনোসাইটিস হতে পারে। আরো যেগুলোর কারণে সাইনোসাইটিস হতে পারে, যেমন HIV। তারপর হলো কারো ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি দেওয়া লাগছে, তার সাইনোসাইটিস হতে পারে। ঠিক আছে, কারো ফুসফুসের মধ্যে, কারো ফুসফুসের মধ্যে সিস্টটা জমে গিয়ে ফাইব্রোসিস হয়ে গেছে, এটাকে বলা হয় সিস্টিক ফাইব্রোসিস। এটাকে কি বলা হয়? সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসের কারণেও তোমার কি হতে পারে? সিস্টিক ফাইব্রোসিসের কারণেও তোমার কি হতে পারে? কি বললাম? হ্যাঁ, সাইনোসাইটিস হতে পারে। মনে থাকবে জিনিসটা। এখন একটা সাইনোসাইটিস, ভাইরাস আক্রান্ত সাইনোসাইটিস হলো তাড়াতাড়ি ভালো হয়ে যায়, 7 থেকে 11 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। এখন কেউ একজন বলতো সাইনোসাইটিস কারো হলে তার ফিভার কত পাওয়া যাইতে পারে? তোমরা একটু লক্ষণগুলো একটু দেখে নিবা। বলতো সাইনোসাইটিস হলে ফিভার কতটা, কত হতে পারে? সাইনোসাইটিসে ফিভার থাকে 102.2 ডিগ্রি। এটা শুধু বায়োলজি অনুসারে, পরে যখন তুমি মেডিকেলে যাবে এগুলো কোনো কিছুই মনে রাখতে হবে না, এগুলো সবই ভুল। তো 102.2 ডিগ্রি হলো সাইনোসাইটিস হলে বলা হয় ফিভার হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, এবং কাশি থাকে 2-3 সপ্তাহ। আর অ্যান্টিবায়োটিক খেতে হয় সাইনোসাইটিস হলে চিকিৎসার জন্য। এখন সাইনোসাইটিসের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক খাবো। অ্যাকিউট সাইনোসাইটিস নরমালি 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। আর ক্রনিক সাইনোসাইটিস ভালো হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে, এটা আবার পরে আবার আসে। তো সাইনোসাইটিস যে হয়েছে এটা আমরা কনফার্ম করব কিভাবে? এটা বলা হয় পিএনএস এক্সরে। পিএনএস এক্সরে করে আমরা, প্যারানাইজাল সাইনাস এক্সরে করে আমরা কি করব? সাইনোসাইটিস পরীক্ষা করব। বইয়ের মধ্যে লেখা আছে পেরিফেরাল নার্ভ স্টিমুলেশন। বিশ্বাস করো, পিএনএস মানে পেরিফেরাল নার্ভ স্টিমুলেশন না, এটা হলো প্যারানাইজাল সাইনাস এক্সরে। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এটা করে সাইনোসাইটিস শনাক্ত করা হয়। সাইনোসাইটিস হলো, সাইনোসাইটিস হলো কি করতে হবে? সাইনোসাইটিস থেকে যদি তুমি চাও রক্ষা পেতে, তাহলে তুমি ভ্যাকসিন নিতে পারো। ঠিক আছে, তুমি কি নিতে পারো? ভ্যাকসিন নিতে পারো। তো ভ্যাকসিন হলো
ভ্যাকসিন কি নিতে পারো? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। কি নিতে পারো? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে পারো। তবে এটা নিলে একটু কষ্ট থেকে রিলিফ পাওয়া যায়। যাদের সাইনোসাইটিস আছে বিশ্বাস করে এটার পেইন, মাথা ব্যথা যখন শুরু হয় সাইনোসাইটিসের সাথে, এটা যন্ত্রণা কারো পক্ষে সম্ভব সহ্য করা আমার মনে হয় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। যাদের আছে শুধু তারাই জানে। আচ্ছা, অনেকেরই আছে, অনেকের আচ্ছা যাই হোক ঠিক আছে, ওকে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একটা না একটা রোগ আছে, বড় একটা না একটা রোগ থাকে, কেউ সেটা জেনে যায়, কেউ জানে না। ঠিক আছে, বুঝতে পারছো? তো তোমাদের একটা গল্প বলি, হ্যাঁ? অনেকক্ষণ তো পড়াইছি, একটু রেকর্ড। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া জিনিসটা কি? সেটা হলো মধ্যকর্ণের ইউস্টিশিয়ান টিউবে ইউস্টিশিয়ান টিউবে যদি প্রদাহ হয় সেটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের ইউস্টিশিয়ান টিউবে যদি কি হয়, প্রদাহ হয়, সেটাকে কি বলা হয়? ওটাইটিস মিডিয়া বলা হয়। এই যে ওটাইটিস মিডিয়া, তাহলে এটা কোথায় প্রদাহ বললাম? মধ্যকর্ণের প্রদাহ। এখন এই যে ওটাইটিস মিডিয়া হয়, এটা হলে ফিভার কত থাকে? ফিভার কত হয় কে বলতে পারবা? ওটাইটিস মিডিয়াতে ফিভার কত? 104। আচ্ছা, 104 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় ওটাইটিস মিডিয়া হলে। এখন এই যে ওটাইটিস মিডিয়া, 104 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় ওটাইটিস মিডিয়া। এই ওটাইটিস মিডিয়ায় কিন্তু মূলত কানে সমস্যা, অর্থাৎ কানে ব্যথা হবে, কান দিয়ে পুজ পড়বে, কান দিয়ে পানি পড়বে, এগুলা। এই ওটাইটিস মিডিয়াটা তাহলে কোথায় হয়? মধ্যকর্ণে। মধ্যকর্ণের কোন জায়গায়? ইউস্টিশিয়ান টিউবে। ওটাইটিস মিডিয়াটা মধ্যকর্ণে। কোন কর্ণে? আবারও খেয়াল করো, মধ্যকর্ণে। কোথায়? ইউস্টিশিয়ান টিউবে যখন প্রদাহ হয় তখন সেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলি। এই ওটাইটিস মিডিয়া যেটা আছে, এটা হলো শিশুদের ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা ভাগে, একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। শিশুদের ক্ষেত্রে কেন বলা হচ্ছে? ওটাইটিস মিডিয়াটা মূলত শিশুদেরই হয়ে থাকে। মূলত কাদের হয়ে থাকে? শিশুদেরই হয়ে থাকে। ঠিক আছে, মূলত কাদের হয়? শিশুদেরই হয়। যাদের বয়স 4 মাস থেকে 4 বছর, যাদের বয়স কত? 4 মাস থেকে 4 বছর, তাদের হলো তোমার ওটাইটিস মিডিয়াটা বেশি হয়ে থাকে। ওটাইটিস মিডিয়াটা তাহলে শিশুদের ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করছি, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট মানে হলো যেটা অল্প দিনের মধ্যে সেরে যায়, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে যেটা সেরে যায় সেটা হলো অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। আর ক্রনিক ওটাইটিস মিডিয়া যেটা, সেটা হলো তোমার কানের পর্দা ছিদ্র হয়ে ওখান থেকে তোমার পুজ বের হয়। খুবই মারাত্মক একটা জিনিস। এটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয় না। এটাও ভাইরাস দিয়ে হতে পারে এবং কিছু ব্যাকটেরিয়ার আক্রমণও হতে পারে। ভাইরাস হলো সেম টু সেম রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর এক্সট্রা মনে রাখবা রাইনো ভাইরাস। তাহলে কোন কোন ভাইরাস দিয়ে হতে পারে? রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসটা মনে রাখবা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে, আরেকটা হলো রাইনো ভাইরাস। হ্যাঁ, শুনতে পাবে, যন্ত্র ইউজ করতে হবে, এটা বলতেছি আমরা। এগুলো হলো ভাইরাস। আর ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, এটাই ছিল আগে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটাও ছিল। তারপর হলো এক্সট্রা মনে রাখতে হবে, মরাক্সেলা ক্যাটারেলিস। ঠিক আছে, মরাক্সেলাটা মনে রাখলে হবে। আরো অনেক কিছুই আছে, আমি এতটুকুতেই দিচ্ছি আর কি। তো এই যে জিনিসগুলো, এগুলো খেয়াল রাখো। আরেকটা দেখো, আরেকটা জিনিস আছে ওটাইটিস মিডিয়ার মধ্যে, অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া। অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া যেটা, এটা খুবই মারাত্মক। অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া যেটা আছে এটা খুবই মারাত্মক। এটাতে কি হয়? কানের যেই বোনস যেগুলো আছে, মিলিয়াস ইনকাস স্টেপিস আছে না? মিলিয়াস ইনকাস স্টেপিসের সাথে মধ্যকর্ণটা মিলিয়াস ইনকাস স্টেপিসের সাথে কি হয়ে যাবে? একদম লেগে যাবে। অর্থাৎ কানটা যে একটু ফাঁকা থাকবে, মধ্যকর্ণটা যে একটু ফাঁকা থাকবে, এই সুযোগ নাই। মিলিয়াস এবং ইনকাস এবং স্টেপিস যখন পড়াবো তখন দেখবা ওই কানের ওই বোনস গুলার সাথে মধ্যকর্ণটা একদম লেগে যায়। অর্থাৎ কোনো বাতাস বা কোনো শব্দ যাওয়ার কোনো জায়গায় থাকে না। ঠিক আছে, এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। তো খেয়াল রাখবা, কানের পর্দা যদি অস্থির সাথে
টোটালি আটকে থাকে এবং মধ্যকর্ণ যদি সংকুচিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া। অ্যাডহেসিভ ওটাইটিস মিডিয়া হলে মানুষ আর শুনতে পায় না। মনে থাকবে জিনিসটা। যাদের হলো ওটাইটিস মিডিয়াটা ক্রনিক, মানে ক্রনিক ওটাইটিস মিডিয়া হয়, তারা হলো টিম্পেনোস্টোমি টিউব ইউজ করতে পারে, টিম্পেনোস্টোমি টিউব ইউজ করতে পারে। আর যারা হলো কানে একদম শুনে না, অর্থাৎ কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায় তখন অপারেশন করতে হয়, মাইরিঙ্গোপ্লাস্টি করতে হয়। তখন কি করতে হয়? মাইরিঙ্গোপ্লাস্টি করতে হয়, তাহলে শুনতে পাবে। ঠিক আছে, মানে শোনার মতো ব্যবস্থা করা যাবে লাস্ট স্টেজে যাওয়ার আগে যদি কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়। এখন আসি সর্বশেষ, দুনিয়ার সবচেয়ে মজার জিনিস বলা হয় যেটাকে, সেটা হলো সিগারেট। ঠিক আছে, এটা আমি কখনো খেয়ে দেখি নাই, তো এটা স্বাদ আমি জানি না, তবে অনেককে দেখছি এটারে অনেক কিছু মনে করে। এই সিগারেট যেটা আছে, এই সিগারেটের এক একটা শলায় প্রায় 4000 রাসায়নিক পদার্থ থাকে। ঠিক আছে, 4000 রাসায়নিক পদার্থ থাকে। একবার সিগারেটে টান দিলে 500টা করে রাসায়নিক পদার্থ ভিতরে ঢুকতে থাকে। তাহলে একটা সিগারেট কয়বার টান দেওয়া যাবে? বন্ধুদের যখন ভাগ দেয় তাহলে হিসাব করতে হবে কয় টান দেওয়া যায়। ঠিক আছে, তাহলে কয়টা টান দেওয়া যাবে? 8 টান, তাই না? মজার ব্যাপার। তাহলে এটা তোমার দেখার দরকার নাই যে কয় টান দেওয়া যায়, জাস্ট এমনি মজার করে বললাম আর কি, যে এক টোটাল রাসায়নিক পদার্থ থাকে 4000, একবার টান দিলে কি পরিমাণ রাসায়নিক পদার্থ ফুসফুসে প্রবেশ করে? 500 পদার্থ। কি কি আছে এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে? কি কি আছে? যেমন নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড, এগুলা পাওয়া যায়। এই নিকোটিন টার করে ক্যান্সার, নিকোটিন টার করে ক্যান্সার। কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড কি করে? ব্রঙ্কাস যেটা আছে সেটাকে প্রদাহ করে, এটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। অ্যালভিউলাস গুলা, যারা হলো রেগুলার সিগারেট খায় তাদের অ্যালভিউলাস গুলা ফেটে যায়, এরকম এখানে ফেটে গিয়ে এরকম মাঝখানে ফাঁকা জায়গা হয়ে যায়। অ্যালভিউলাস ফেটে ফাঁকা জায়গা সৃষ্টি হওয়াকে কি বলা হয়? এমফাইসেমা। কি বলা হয়? এমফাইসেমা। এই ফাঁকা জায়গায় এসে কি জমা হয়? পানি জমা হয়, তখন এটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। পরীক্ষায় যেটা আসবে সেটা হলো এমফাইসেমা থেকে। অ্যালভিউলাস ফেটে ফাঁকা জায়গা সৃষ্টি হওয়াকে কি বলা হয়? এমফাইসেমা। আর এই ফাঁকা জায়গার মধ্যে বা ফুসফুসের মধ্যে যখন পানি জমে তখন সেটাকে কি বলা হয়? প্লুরাল ইফিউশন। ইফিউশন কেন? ওই প্লুরা থেকে পানি কোথায় চলে আসে? ফুসফুসের ভিতরে ঢুকে যায়। মনে থাকবে জিনিসটা। এখন যদি একটা এক্সরে করা হয়, ধরো ধূমপায়ীর এক্সরে এবং অধূমপায়ীর এক্সরে করা হয়, দেখা যায় হলো যারা ধূমপায়ী তাদের ফুসফুস হলো আকারে বড় হয়ে যায়, অ্যালভিউলাসের সংখ্যা কমে যায়, এমফাইসেমা দেখা দেয় এবং পানি জমার একটা কি হয়? পানি জমার একটা ছাপ দেখা যায় এবং হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটা ফুসফুসের তুলনায়, হৃৎপিণ্ডের যে অংশটা সেটা প্রচ্ছায়া যেটা, সেটা হলো ফুসফুসের তুলনায় কি হয়ে যায়? ছোট হয়ে যায়, 2/3টা মেনটেন হয় না আর কি। তো এই যে জিনিসগুলা, এগুলো হলো আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এতটুকুই হলো এই চ্যাপ্টারটা।